ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রজেশ ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং সকল লিসনার বন্ধুরা ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আব্দুল্লাহ, আমার বাসা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের চাবসা গ্রামে। তো ঘটনা যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আগের একটা ঘটনা কাকতালীয়ভাবে আমি আগে শেয়ার করা ঘটনা আবারও শেয়ার করেছি, তাই সবাইকে শেষবারের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারি। তো আগের ভুলের কারণে এবার দারুণ একটি ঘটনা নিয়ে আসছি। চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা। ঘটনাটি আমি নিয়ে এসেছি মুশফিকুল হাসান নাদিম ভাইয়ের কাছ থেকে। চলুন শুনে আসি তার মুখে ঘটনাটি। গ্রামের বাড়িতে এবার ভালোই ধানের চাষ হয়েছে। প্রতি বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি ফসল ফলেছে। প্রায় বিঘা 5 জায়গা জুড়ে শুধু ধান আর ধান। সেখানে 3 বিঘায় আমাদের আর বাকি 2 বিঘা অন্যান্য চাষিদের। পরীক্ষা শেষে ভাবলাম গ্রামে যে 2 মাস থাকি, আর ফসল কাটতেও এখনো 2 মাস বাকি। তাই এই কয়টা দিন সেখান থেকে এবারের ফসল কেটে বিক্রি করে বাসায় ফিরব। গ্রামের বিশাল জমি আর দাদা আর চাচারাই দেখাশোনা করে। আমার আব্বু শহরে থাকে, প্রতি বছর তার ভাগের ধান বিক্রি করে ঢাকায় পাঠিয়ে দেয়। তবে এবার আমি বেকার থাকাতে নিজের গ্রামে ঘুরতে চলে আসি। প্রায় 5 বিঘা জমি, উত্তর দিকে বিশাল বিশাল কয়েকটা তাল গাছ এবং পশ্চিম গ্রামের সব থেকে বড় বাঁশঝাড়, দক্ষিণ দিকে কয়েকটা খাল আর পূর্ব দিকে বাড়ি ঘর। এখন সময় এসেছে ধান রক্ষার জন্য কাকতারুয়া স্থাপন করার জন্য। পুরো 5 বিঘা জমিটায় প্রায় 10টার উপরে কাকতারুয়া দাঁড় করিয়ে দিয়েছে। এই ভরা ক্ষেতের মধ্যে কাকতারুয়া দেখতে বেশ ভালোই লাগছিল। মানুষের কাপড় পরিয়ে মাটির হাঁড়িতে চোখ মুখ এঁকে বেশ রংঢং করে বানানো হয়েছে কাকতারুয়াগুলোকে। একদিন খাওয়ার সময় হঠাৎ কথায় কথায় আমাকে দাদা বলে উঠল, ভর দুপুরবেলায় বা গভীর রাতে ওই বিলে যাওয়া যাবে না, আর কখনো যদি বিলে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কাউকে নিয়ে যাবে, ঠিক আছে? একা যাবে না। আমি তখন দাদাকে বললাম, দাদু আমি এখন বড় হয়ে গেছি, আর ওই তোমাদের ছোট্ট নাতি নেই বুঝলে, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। দাদু তখন বলল, অত বাঘা বাঘা করো বন্ধ করো, আমি যা বলেছি তাই যেন হয়, ঠিক আছে? আমি মানা করে দিয়েছি। দাদুর কথায় আমি খুব সিরিয়াস কিছু অনুভব করতে পারছিলাম। আমি আর কথা বাড়ালাম না, সেদিনের মতোই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দাদু সেখানে জমিতে যাচ্ছিল, আমিও দাদুর পিছু ধরলাম। যেতে যেতেই দাদু জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, তুমি গতকাল আমাকে এখানে আসতে নিষেধ কেন করলে? দাদু আমার কোনো কথার উত্তর দিল না, শুধু বলল, তোমার তো কথা জানতে হবে না। আমি জমির এক পাশে বসেছিলাম আর দাদা জমিতে কাজ করছিল। পুরো জায়গাটা স্তব্ধ, নীরব, একদম যেন চারিদিকটা খা খা করছে, তেমন মানুষজন চোখে পড়ছে না। আমি একটা গাছের নিচে বসে ফুরফুর করে বাতাস অনুভব করছিলাম। ঠিক তখনই দূরে বাঁশঝাড়ের দিকে চোখ পড়ল। কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। প্রায় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি একইভাবে দাঁড়িয়ে আছে, আর আমি ওদিকে ধ্যান না দিয়ে দাদাকে বলে বাসায় ফিরে আসি। সন্ধ্যার সময় চাচি মাঠে গরু আনতে গিয়ে দেখে সেখানে একটাও গরু নেই। তখন বাসায় এসে জানালে আমার চাচাও গরু খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো গ্রাম খুঁজেও কোথাও গরুটাকে পাওয়া গেল না। এই নিয়ে বাড়ির মধ্যে হইচই। তখন আমার চাচা ও দাদা মিলে ধানের জমিতে খুঁজে গেল। আমিও তাদের পিছু পিছু গিয়ে ধান ক্ষেতের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলাম। একটু পরে আমার চাচা কি একটা মনে করে দাদাকে ডাক দিল। সেখানে ছুটে গিয়ে দেখি গরুর আধা খাওয়া অবস্থায় পড়ে আছে একটা কাকতারুয়ার পাশে, এবং শরীরের অর্ধকাটা আছে এবং অর্ধেকটা খেয়ে ফেলেছে। আমি তখন বললাম, মনে হয় হিংস্র কোনো প্রাণী খেয়েছে। তবে এই গ্রামের মধ্যে হিংস্র প্রাণী কোথা থেকে আসবে? আর যদি এসব থেকে থাকে তাহলে গ্রামের মানুষদের কি হবে? তখন আমার দাদা বলল, এটা কোনো হিংস্র প্রাণীর কাজ নয়, এখান থেকে তাড়াতাড়ি চলো, কাল সকালে এটা পরিষ্কার করব। তো আমি আর কথা না বাড়িয়ে বাসার দিকে ফিরে আসলাম। তখন আবার হঠাৎ করে চোখ পড়ল সেই বাঁশঝাড়ের দিকে।
একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ সকালে ওই লোকটা ওইভাবে দাঁড়িয়েছিল। এদিকে আমি একটা বিষয় খেয়াল করলাম যে গরুটি যে কাকতাড়ুয়ার পাশে পড়েছিল সেটা অন্য কাকতাড়ুয়া থেকে একটু আলাদা এবং অদ্ভুত। তাছাড়াও আমার যতটুকু মনে পড়ে, সকালে তো অনেক কাকতাড়ুয়া এখানে ছিল না। সকালে সেখানে 10টা কাকতাড়ুয়া গুনেছিলাম, তবে এখন সেখানে 11টা। যাদের জমি তারাই হয়তো লাগিয়েছে। এই ভেবে বাসায় ফিরে এলাম এবং গরুটা এমন অবস্থায়, সবাই মানসিক অবস্থা খারাপ হয়ে গেল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর পাশের রুম থেকে আবার চাচি এবং আমার চাচা বলছিল, এইভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, আগে তো শুধু মুরগি নিত, না হয় ক্ষতি করতো একটু কম বেশি, কিন্তু এখন তো গরু খাওয়া শুরু করেছে ওই পিশাচটা। কয়েকদিন পর তো মানুষ ধরে ধরে খাবে। চাচির কথা আঁচ করতে পেরে থমকে গেলাম। তাহলে এগুলো জিনদের কাজ, আর দাদা আমাকে এজন্যই ওখানে যেতে নিষেধ করেছে। আর দাদা সন্ধ্যার সময় এর জন্য তাড়াতাড়ি আধা খাওয়া গরুটাকে সেখানে ফেলে বাড়িতে চলে এসেছে। আমি ছোট্টবেলা থেকে এসব নিয়ে প্রচুর আগ্রহী ছিলাম, তবে কখনো এগুলোকে সামনাসামনি দেখিনি। সেই রাতেই জিন দেখার জন্য পাকামো করে বেরিয়ে পড়ে সেই ক্ষেতের উদ্দেশ্যে, কিন্তু আমার জিনদের বিষয়ে কোনো ধারণাই ছিল না। তাই তো বোকার মতো নিজের পায়ে কোড়াল মারতে সেই রাতে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ি। রাত তখন 11টা। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ি সে বিলের উদ্দেশ্যে। মনের মধ্যে এতটা আগ্রহ যে ভয়কে কাবু করে দিয়েছে। বিন্দু পরিমাণ ভয় আমার মধ্যে তখন কাজ করছিল না। গ্রামে রাত 11টা মানে একদম যেন গভীর রাত। আর শহরের মতো ঘনঘট ল্যাম্পস নেই সেই গ্রামে। তাই নিজের ফোনটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সে বিলের কাছে, এবং যাদের আলোয় বিলটা ভালো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দূর থেকে সবকিছুই ভালোভাবে দেখা যাচ্ছে, আর তার সাথে ঠান্ডা ফুরফুরে বাতাস পরিবেশটাকে যেন আরো মনোরম করে তুলেছে। সেখানে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম, তবে কোনো কিছুই চোখে পড়েনি। হঠাৎ বিলের দিকে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার ছায়া দেখা যাচ্ছে। তখন সেটা হাঁটতে হাঁটতে একটা কাকতাড়ুয়ার দিকে যাচ্ছিল। আমি তখন সেই ছায়াটার দিকে যেতেই যাব, এমন সময় পেছন থেকে আমার চাচাতো ভাই আমাকে ডাক দেয়। আমার কোনো কিছু জিজ্ঞেস না করে বলল, চল ওই বাসায় যাই। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এত রাতে ও আমাকে এখানে দেখে কিছুই বলল না, আর উল্টো বাসায় নিয়ে যাচ্ছে যেখানে দাদা যেতে নিষেধ করেছিল। আমি আর কিছু না ভেবে ওর সাথে বাসার দিকে হাঁটতে থাকে, কারণ ওখানে কে আছে বা কে থাকে আর আমাদের লুকিয়ে লুকিয়ে দেখে সেটা জানার অনেক বেশি কৌতূহল বা আগ্রহ ছিল। আমার চাচাতো ভাইকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই বাঁশঝাড়ের ওখানে কি বাসা বাড়ি আছে নাকি? তখন আমার চাচাতো ভাই বেশি কিছু না পড়ে পড়ল, গেলেই তো দেখতে পাবি নাকি। আমি চাচাতো ভাইয়ের কথায় একটু অবাক হই, কারণ ও সবসময় তুমি তুমি করে কথা বলে, কিন্তু আজ তুই তুই করে কথা বলছে, আর কণ্ঠটা কেমন যেন লাগছে। এই বিষয়টা মাথা ঘামালাম না। আমার চাচাতো ভাই রিয়াদ কথার কোনো জবাব দিল না। আমরা তখন বিলের ঠিক মাঝখানে, নাকের মধ্যে কেমন যেন আষ্টে দুর্গন্ধ আসছে। আমি চাচাতো ভাইকে জিজ্ঞেস করলাম, তুই কি মাছের আষ্টে গন্ধ পাচ্ছিস? আমার চাচাতো ভাই রিয়াদ কোনো জবাব দিল না। ও ওর মতো হেঁটে চলেছে, আর আমি ওর পিছু পিছু হাঁটছি। হঠাৎ আমার মনে হচ্ছিল আমার পিছু পিছু ও হাঁটছে, তবে পেছন তাকিয়ে দেখতে পেলাম না। মনের ভুল ভেবে রিহাতকে উদ্দেশ্য করেই পা চালাতে থাকি। ঠিক সেই সময় সেই জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে সেই গরুটা আধা খাওয়া অবস্থায় পড়েছিল। তবে সেখানে গিয়ে দেখি সেখানে আধা খাওয়া গরুটা নেই, শুধু গরু না পাশে থাকা সেই অদ্ভুত কাকতাড়ুয়াটাও সেখানে নেই। আমি তখন বেশ হতভম্ব হয়ে গেলাম। রিয়াদকে জিজ্ঞেস করলাম, সেখানে মরা গরু পড়েছিল, সেটা গেল কোথায়? আর কাকতাড়ুয়া কোথায়? রিয়াদ আর আমার কথার কোনো জবাব দিল না। ও যেন সবকিছু শুনে না শোনার ভান করছে। রিয়াদ আমার কথায় কোনো জবাব না দিয়ে না শোনার ভান করছে।
আমার তখন রিয়াদের উপরে বেশ সন্দেহ হলো। তবে আমার ততক্ষণে বাসছাড়ের কাছে পৌঁছে গেছি। বাসছাড়ের ভিতরে প্রবেশ করার পর শরীরটা কেমন যেন ভার হয়ে গেল। মাছের পচা দুর্গন্ধটা যেন আরো বেশি নাকে আসছে। এদিকে রিয়াদ অন্ধকারের মধ্যে তাড়াহুড়ো করে হাঁটা শুরু করলো। ফাঁকা বিলেতে চাঁদের আলোয় উজ্জ্বল থাকলে এই ঘন বাসছাড়ে বিন্দু মাত্র আলো নেই। আমি তখন পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখি রিয়াদ কোথাও নেই, একদম যেন খাঁকা করছে। ভাবলাম হয়তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে, তাই আমিও সামনের দিকে ছুটতে লাগলাম। আমি যতই সামনে এগুচ্ছি আমার শরীর যেন ততই ভার হয়ে আসছে। আমি তখন বাঁশঝাড়ের দিকে মাঝখানের দিকে চলে গেছি। আমার বুঝতে আর বাকি রইল না ওটা রিয়াদ ছিল না, তবে ওটা কে ছিল আমার বুঝতে দেরি হয়ে গেছে। তখনই হঠাৎ চোখ পড়ল বাঁশঝাড়ের ভেতরে। যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। একটা কাকতাড়ুয়া বাঁশঝাড়ের মধ্যে বসে আধ খাওয়া গরুটার দেহের বাকি অংশ খাচ্ছে। কাকতাড়ুয়া হাত দুটি মানুষের মতোই, মাথাটা পুরোটা একটা মাটির হাড়ি, তবে চোখ আর মুখ আছে, আর দুইটা উল্টো পা আছে, এবং মরা গরুটার গোস্ত চাবানোর শব্দটা ছিল জঘন্য। আমি সেটা দেখা মাত্রই দৌড়াচ্ছি চেষ্টা করি, কিন্তু আমার শরীরের সর্বশক্তি ব্যবহার করেও আমি ওই জায়গাটা থেকে একটা পাও যেন নড়তে পারি না। আমাকে যেন কেউ অনেক জোরে জোরে চেপে ধরেছে, কিন্তু আমি তাকে দেখতে পারছি না। তখনই হঠাৎ পেছন থেকে একটা বিকট শব্দ হতে লাগলো, আর সেখানে কতগুলো কাকতাড়ুয়া আমায় ঘিরে ধরলো। আমি তখন মনের সাহস না হারিয়ে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়া শুরু করলাম। একটু পরে দেখি আমার শরীরটা হালকা হয়ে গেছে, আর বিকট শব্দ বন্ধ হয়ে গেছে, আর কাকতাড়ুয়াগুলো উধাও হয়ে গেছে। তখন আমি দোয়া পড়তে পড়তে দৌড়ে বাঁশঝাড় দিয়ে বেরিয়ে বিলের মধ্য দিয়ে পালাতে শুরু করি। বিলের মধ্যে কাকতাড়ুয়াগুলো সব জীবন্ত এবং আমার দিকে যেন ধেয়ে আসছে, তবে আমি আর দৌড় দিতে পারলাম না। হঠাৎ নিচের দিকে কেউ একজন আমার পা টেনে ধরলো। আমি বিলের মধ্যে ছিটকে পড়ে যাই, তবে আর পেছনে না তাকিয়ে সোজা দৌড় দিলাম বিলের জায়গা ত্যাগ করি, এবং ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে রুমে গিয়ে শুয়ে পড়ি। নিজের জীবনটা যেন লড়াই করে বাঁচিয়ে নিয়ে আসছি। তখন কারো মতো করে ক্লান্ত অবস্থায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্যরাতে মাছ পড়া দুর্গন্ধ যেন ভেঙে গেল। তখন টের পেলাম আমার পাশে কেউ শুয়ে নিঃশ্বাস নিচ্ছে। পাশে ঘুরে দেখি আমার পাশে শুয়ে আছে, বড় বড় করে চোখ করে আমার দিকে তাকিয়ে আছে বাঁশঝাড়ে ঢাকা সেই কাকতাড়ুয়া। ঘুম ভাঙতে এমন বিভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি যেন চিৎকার দিয়ে উঠি, তবে তার সাথে সাথে সে অশরীরী কাকতাড়ুয়াটা উধাও হয়ে যায়। আমার চিৎকার শুনে বাড়ির সবাই যেন ছুটে এলো। সবার মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ, তবে আমি কাউকে কোনো কিছু বললাম না। বললাম ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, তাই চিৎকার করেছি। তবে সবাই ভালোই বুঝে যাবে আমি কেন চিৎকার করেছি। আমার দাদা সবাইকে বলল, এখন সবাই ঘুমিয়ে পড়ো, কাল বিষয়টা নিয়ে আলোচনা করবো। এই বলে দাদা আমার সাথে শুয়ে পড়লো। দাদা আমাকে জিজ্ঞেস করলো, তোমার কিছু হয়নি তো দাদু ভাই? সত্যি করে বলো। আমি শক্ত কণ্ঠে বললাম, না কিছু হয়নি। আমি দাদাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা দাদা, তুমি আমাকে ওই বিলে যেতে কেন নিষেধ করেছিলে বলো। দাদা তখনও আমার কথার কোনো জবাব দিল না। অবশ্য আমি খুব ভালোভাবেই জানতাম যে আমার কেন সেখানে যেতে নিষেধ করেছিল। সেই রাতে আর ঘুম হলো না। রাতে আমার সাথে ঘটা এমন এক ঘটনায় আমার শরীর জ্বর যেন চলে এসেছিল। সারা রাত যেন জ্বরে কাঁপতে কাঁপতে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় জ্বরটা মোটেই কমলে আমি শরীর বিছানা থেকে উঠে উঠানের ব্যালকনিতে গিয়ে বসলাম। আমার চাচাতো ভাই রিয়াদ আমার পাশে এসে বসলো। রিয়াদ আমাকে জিজ্ঞেস করলো, কাল রাতে একা একা বের হয়েছিলি? আমি তখন রিয়াদকে বললাম, কই না তো, আমি তো রাতে এখানে ছিলাম, একা একা বের হবো কেন? তখন রিয়াদ বলল, ভুলেও যেন রাতের বেলা একা একা বের না হবে, বুঝছিস? একবার যদি শয়তানের নজর লাগে তাহলে কিন্তু আর রক্ষা পাবি না। আমি তখন রিয়াদকে জিজ্ঞেস করলাম, শয়তান মানে? কে শয়তান এখানে? তখন রিয়াদ বলল, ও তোর জানতে হবে না, তুমি শহরের ছেলে, এইসব সহজে বিশ্বাস করবে না, আর পরে অন্য কোনো বিপদ বানিয়ে ফেলবে।
রিয়াদের কথা শুনে আমি একটু চুপ করে গেলাম, কাউকে কিছু জানালাম না। আমি কাল রাতে এমন একটা কাণ্ড ঘটিয়েছি। দুপুরবেলা গোসলের জন্য পুকুরে গেলাম। সেই বিলের সাথে যুক্ত হয়েছে পুকুরটা। আমি আর রিয়াদ পুকুর পাশে থাকা সে আম গাছটাতে উঠে পুকুরে লাফ দিতে থাকি। পুকুরের ভেতরে সাঁতার কাটছিলাম, এমন সময় পুকুরের ভেতর থেকে কেউ আমার পাটা যেন টেনে পুকুরের ভেতরে ঢুকিয়ে দিল। অনেকে চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলাম না। একদিকে চুবানি খেয়ে আমার দম যেন শেষ হয়ে যাচ্ছিল। আমি শেষবারের মতো শক্ত হয়ে উঠতে যাব, এমন সময় আমার পুরো শরীরটা চেপে ধরলো। আমি আর উঠতে পারলাম না। পানির মধ্যে এমন এক ভয়াবহ অবস্থায় আমার মাথা আর কোনো কাজ করছিল না। এভাবে বেশ কিছুক্ষণ ডুবে থাকার পর হঠাৎ রিয়াদের সাথে আমার হাত বাঁধল, আর সাথে সাথে রিয়াদ আমার হাতে শক্ত করে টান দিল। আর তখনই সেই অশরীরে আমার শরীর পা চেপে ধরল। কোনো রকম হাঁপাতে হাঁপাতে পুকুর থেকে উঠি আর রিয়াদ আমাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়ি থেকে সবাইকে পুকুরের ভেতরে ঘটা ঘটনাটি খুলে বলি। সবাই আমার কথা শুনে যেন থমকে যায়, কারো মুখ থেকে আর কোনো কথা বের হয় না। তখনের মতো আমি রুমে গিয়ে শুয়ে পড়ি এবং বিকেলবেলায় দাদা একজন হুজুরকে নিয়ে আসে আমায় ঝাড়াতে, এবং হুজুর আমার সাথে কি ঘটেছে সবকিছু যেন জানতে চাইলো। আমি আর কোনো উপায় না পেয়ে হুজুরকে পুরো ঘটনাটি খুলে বলি। তখন হুজুর আমাকে বলল, অনেক বড় একটা ভুল করে ফেলেছ। ওইখানে পুরো একটা জিনের দলের আড্ডা হলে ওই গ্রামের লোকজন কম থাকার কারণে এইখানে জিন জাতি আশ্রয় নিয়েছে। ওখানে ওখানে এক দুইটা জিন নেই, ওদেরকে তাড়ানো যাবে। ওখানে পুরো একটা জিনের দলের আড্ডা, ওদের বাদশা নিয়ে এসে ওখানে ওই জিনদের ওখান থেকে তাড়ানো এত সহজ না। ওরা সহজে ওই গ্রাম ছাড়বে না। তখন আমার দাদা আমার কাছে এসে বলল, দাদু ভাই, তোমার এখানে থাকা ঠিক হবে না। তখন হুজুর বলল, এতে আরো বেশি সমস্যা হবে। জিনের নজর একবার পড়েছে মানে যেখানে থাকুক না কেন সেখানে ক্ষতি করবে। অতঃপর সেইখানে থেকে ওকে বাঁচানোর দায়িত্ব আমার। এতটুকু বলে হুজুর আমাকে একটা তাবিজ এবং একটা জগ পানি পড়ে দিল এবং বলল, প্রতি রাতে ঘুমানোর আগেই তাবিজটা এই জগের মধ্যে 7 বার ভিজিয়ে আবার আমার হাতে বাঁধবে, তবে এই পানিটা খুব সাবধানে রাখবে। তখনকার মতো আমার হাতে তাবিজটা বেঁধে হুজুর চলে যায়, কিন্তু আমার মনে এরপর থেকে বাঁচার চিন্তা করছিল না। আমার মনে ওই গ্রামটাকে বাঁচানোর চিন্তা করছিল। নিজের স্থানীয় জায়গাকে এভাবে ধীরে ধীরে শেষ করে দেওয়া যেতে পারে না, তবে আমি একাই বা কি করতে পারি। হুজুরের কথা মতো প্রতিদিন রাতে তাবিজটা 7 বার করে ভিজিয়ে হাতে বেঁধে ঘুমাতাম, তাই কোনো রকম অস্বাভাবিক কিছুই আমার সাথে করতো না। একদিন দুপুরে বাড়ি থেকে একটু দূরে একটা গাছের নিচে বসছিলাম, তখন দূর থেকে আমার চাচার ডাক দিল। বিলের মধ্যে চাচা কাজ করছিল আর সেখান থেকে হাতছানি দিয়ে ডাকছে, তবে আমার বিলের আশেপাশে নিয়ে যাওয়া নিষেধ ছিল। তবে চাচা ডাকে আর কিছু না ভেবে চলে গেলাম সেখানে, এবং সেখানে কি দেখি দাদা ঠিক বিলের মাঝখানে দাঁড়িয়ে আবার আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি চাচার কাছে যেতে লাগলাম, ঠিক তখনই পাশ থেকে আমার চাচাতো ভাই রিয়াদ ডেকে বলল, হাতের তাবিজটা খুলে দাও, জলদি খুলে যাও, ওখানে তাবিজ নিয়ে যেও না। আমি রিয়াদকে দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ রিয়াদ তখন সেখানে ছিল না। আমি বললাম, তুমি কখন আসলে? হ্যাঁ। রিয়াদ তখন বলল, আব্বু যখন তোমাকে ডাকছিল আমি তখনই এসেছি। আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, তাবিজ নিয়ে গেলে কি হবে? তখন রিয়াদ বলল, বিলের মধ্যে আমরা কেউ তাবিজ নিয়ে যাই না, সেখানে যদি তাবিজ পড়ে যায় তাহলে অনেক বড় বিপদ হবে। আমি আর কথা না বাড়িয়ে রিয়াদের হাতে তাবিজটা খুলে দিয়ে ঠিক বিলের মাঝখানে গিয়ে চাচার পিছে দাঁড়ালাম। চাচা এক ধ্যানে যেন তাল গাছের দিকে তাকিয়ে আছে। আমি পেছন থেকে চাচাকে বললাম, আমাকে ডাকলে কেন? কিন্তু চাচা আর কোনো জবাব না দিয়ে এক ধ্যানে তালের দিকে যেন তাকিয়ে থাকলো। হঠাৎ মুখ থেকে কেমন আজব ধরনের শব্দ করতে লাগলো। বিষয়টা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। তখনই আমি পেছন থেকে চাচার গায়ে স্পর্শ করি, আর তার সাথে সাথে আমার শরীরে অনেক জোরে জোরে ঝটকা লাগে, আর আমি ছিটকে পড়ে যাই। একদম ভর দুপুর, এবং ভর দুপুরবেলা সূর্যটা যেন পশ্চিম দিকে ঝুঁকে পড়ছে। আশেপাশে কেউ নেই, বিলের মধ্যে পড়ে রয়েছি আমি আর আমার চাচা। তবে আদৌ এটা আমার চাচা কিনা বুঝতে পারলাম না।
তখনই পিছ থেকে তাকিয়ে দেখি আমার চাচা ভাই সেখানে নেই, কিন্তু এই মাত্র ওইখানে দাঁড়িয়েছিল। আমার হাত থেকে তাবিজটা নিয়ে আমার আর পোছার বাকি রইল না যে আবার ছদ্মবেশে ধারণ করে আমাকে ধোঁকা দিয়ে এই ধান ক্ষেতের মধ্যে হাজির করেছে। আমি তখন উঠে দৌড় দিতে গেলাম, কিন্তু পিছে থেকে শক্ত করে আমার হাত ধরে রেখেছে। আমি তখন পিছে তাকিয়ে দেখি ওটা আমার চাচা নয়, এটা একটা কাকতাড়ুয়া এক ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাতটা ধরে টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে গলাটা চেপে ধরলো। কাকতাড়ুয়ার মাথাটা একটা মাটির হাড়ের আকারে, যার মুখ থেকে রক্ত পড়ছে দেখে মনে হচ্ছিল এই মাত্র শিকার করে এসেছে। আমার গলা এতটাই জোরে চেপে ধরেছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে কাকতাড়ুয়া মাথায় জোরে একটা বাড়ি দিল, আর কাকতাড়ুয়াটা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। তখন মেয়েটি আমার হাতটা ধরে উঠালো আর বলল, এখানে কেন এসেছো? আর কখনো এখানে আসবে না, কেউ ডাকতেও আসবে না, যাও এখান থেকে চলে যাও। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কে আর এখানে কি করছো তুমি? মেয়েটি আমার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে গেল। তবে আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় গিয়ে দেখি চাচা আর রিয়াদ খাবার আসনে বসে দুপুরে খাবার খাচ্ছে, আর আমি আর কাউকে এই ঘটনাটা জানালাম না। চাচা আমাকে দেখে বলল, আসো আমাদের সাথে খেতে বসো। আমিও তখন হাত মুখ ধুয়ে তাদের সাথে খেতে বসলাম, কিন্তু মনের মধ্যে আতঙ্কের একটা ছাপ তখন ঘুরপাক খাচ্ছিল। খেতে খেতে আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শ্যামলা করে অল্প বয়সে একটা মেয়েকে দেখলাম, ও কি এই গ্রামে থাকে? তখন রিয়াদ বলল, আমাদের এই গ্রামে কোনো অল্প বয়সী মেয়ে নেই, যারা ছিল সবাই বিয়ে হয়ে গেছে। আমার চাচি আমার চাচার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আমার চাচা একটু আতঙ্ক হয়ে বলল, কোথায় দেখেছো তুমি সে মেয়েটাকে? হ্যাঁ? তখন আমি কথা ঘুরিয়ে নিয়ে বললাম, আরে না না, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হয়তো ওই গ্রামের কেউ একজন হবে। তখন আমার চাচা বলল, এই গ্রামে কোনো অল্প বয়সী মেয়ে নেই, কারণ এই গ্রামের উপরে শয়তানের নজর পড়েছে। কোনো অবিবাহিত মেয়ে দেখলে তাদের ঘাড়ে ভর করে, তাই এই গ্রামে কোনো মেয়ের সাহস নেই, এখানে কেউ সাহস পায় না থাকার। চাচার কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। তাহলে আমাকে কে বাঁচালো? সে কে ছিল? তখনকার মতো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে এসব নিয়ে ভাবছিলাম। তখনই আমার বন্ধু সিয়ামের কথা মনে পড়ে গেল। সিয়াম একদিন ওর খালার ঘরে জিনে ওঠার কথা বলেছিল। কোনো একজন হুজুরের দ্বারা সেই জিন দাঁড়িয়েছিল। আমি সাথে সাথে সিয়ামকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম সেই হুজুরের ব্যাপারে। তখন সিয়াম বলল, সেই হুজুর ওই মামা বাড়িতে থাকে। আমি সিয়ামকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যেতে পারবি? তখন সিয়াম বলল, হ্যাঁ পারবো, কিন্তু তোর আবার কি হয়েছে? তুই কি ঠিক আছিস তো নাকি? তখন আমি সিয়ামকে বললাম, তোকে সব পরে বলবো, কাল আমি তোর সেই হুজুরের কাছে যাব। সিয়াম রাজি হয়ে গেল। বিকেলবেলায় বাসার সবাই এক জায়গায় আলোচনা করা হচ্ছিল। আমি তখন তাদের সাথে যুক্ত ছিলাম এবং আমার দাদার সাথে ধানের জমি নিয়ে কথা বলছিলাম। কথার একটা পর্যায়ে আলোচনা শুরু হলো ওই জিনদের নিয়ে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, আর কতদিন গ্রাম এভাবে উত্তপ্ত হয়ে থাকবে? এর তো একটা বিহিত করা উচিত, তাই না? আমি তখন দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এই জিনরা কতদিন ধরে এখানে আছে বলতো, আর তোমাদের কি ক্ষতি করেছে? তখন দাদু তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে শুরু করলো। আমি ঠিক দাদুর ভাষায় বলছি। বলছেন দাদু, এখানে 6 মাস আগের কথা, বুঝলে, ধানের জমিতে তখন লাঙলের কাজ চলছিল। প্রতিদিনের মতো সকাল সকাল জমিতে চলে যাই, তবে ট্রাক্টর আসতে বেশি দেরি করে ফেলেছিল, তাই কাজ এগুতে এগুতে সন্ধ্যা হয়ে যায়। জমির কাজ তখনও খানিকটা বাকি ছিল, তাই ট্রাক্টরের জমিদেরকেই চলে যায় ট্রাক্টরের মালিক। আমাদের গ্রামে চোরের উৎপাত নেই বললেই চলে। তার কাজ শেষ হওয়ার পর্যন্ত ট্রাক্টর সেখানে রেখে চলে যায় এবং রাতের বেলায় হঠাৎ জমি ট্রাক্টর চালানোর শব্দ পেতে থাকে। তখন আমি আর তোর চাচা লাঠি হাতে নিয়ে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখি তা বিশ্বাস করতে পারি না। দেখলাম সেই ট্রাক্টরের একা একা জমিটা চলছে। অদ্ভুত, কিন্তু ট্রাক্টরের লক করা ছিল আর তার চাবি মালিকের কাছে ছিল, তাহলে একা একা কিভাবে চলতে পারে? তখন আমি তোর চাচাকে ট্রাক্টরের মালিকের বাসায় ডাকতে পাঠাই, কিন্তু তোর চাচা সেখানে গিয়ে দেখে ট্রাক্টরের মালিক একটা গাছের সাথে মৃত অবস্থায় ঝুলছে।
তখন আমরা বুঝে গিয়েছিলাম এই জমিতে জিনের উপর নজর পড়েছে। হ্যাঁ, আর এই জমিতে ট্রাক্টর জ্বালানোতে জিনদের ক্ষতি হয়েছে। তখন একটু সামনে এগিয়ে যাই, দেখি সেখানে একটা কাক পড়ে আছে। আমি আর তোর চাচা তখনই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে উঠে দেখি মুরগির খোপের দরজা খোলা, আর সেখানে দুইটা মুরগি নেই। সকালে জমিতে কাজ করতে গেলে দেখি সেখানে পড়ে আছে সেই মুরগি দুইটা নাড়ি ভুড়ি। এভাবে মাঝে মাঝে হাঁস মুরগি নিয়ে যেতে লাগলো। তবে এতে ওরা সন্তুষ্ট হয়নি। জমির উত্তর দিকে তাল গাছ থেকে তাল পড়তে ওঠে এবং আমাদের গ্রামে এক চাষি, তখন সেই চাষিকে জিনরা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তবে চাষি ভাগ্যক্রমে বেঁচে যায়, তাই সেই জিনরা প্রতিশোধ নেওয়ার জন্য চাষির মেয়ের ঘাড় ভর করে। চাষি একমাত্র মেয়েকে পাগল বানিয়ে ছাড়ে। তবে ধীরে ধীরে গ্রামের সব অল্প বয়সী মেয়েদের উপরে ভর করতে থাকে জিনরা। তাই তার বাবা মা তাদেরকে নিয়ে গ্রামে চলে যায়, অন্য গ্রামে চলে যায়। বুঝলে, মাকে যে হুজুর তাবিজ দিয়েছে আমরা তাকে তখন এখানে নিয়ে আসি, তাকে সব ঘটনা খুলে বলি এবং পুরো জমিটা ঘুরে দেখাই। বুঝলে, তখন সে হুজুর বলল এই গ্রামের উপর নাকি পুরো একটা জিনের দল নজর পড়েছে। এখানে ভালো খারাপ এবং অনেক পিশাচ জিনের উপস্থিতি রয়েছে এবং এদের সর্দার নিজেরাই এখানে আছে, তাই এদেরকে এখান থেকে তাড়ানো যাবে না। তখন হুজুর আমাদেরকে ঝাড়ফুঁক করে এবং আমাদের সবাইকে তাবিজ দিল এবং আমাদের এই বাড়িটা বন্ধ করে দিল যাতে জিনরা আমাদের ক্ষতি করতে না পারে। হুজুর আমাদের এই বাসাটা একদম যেতে নিষেধ করে দিল। তারপর থেকে এই গ্রামে কেউ আর বাসাটা ঢোকে না, আর সন্ধ্যার পর ওই জমির কাছে ধারে কেউ যায় না। সেখানেই রাতের বেলা জিনদের উৎসব হয়। আর জমিতে কাকতারুয়া বসানোর পর থেকে ওই জিনরা জমিতে রাতের বেলায় কাকতারুয়া রূপ নিয়ে ঘুরে বেড়ায়। দাদার এই কথা শুনে আমার চাচাতো ভাই রিয়াদ বলল, কাকতারুয়াগুলো জমি থেকে তুলে ফেললে কেমন হয়? তাহলে তো আর জিনরা জমিতে আসবে না। তখন আমার দাদা বলল, না 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 না, কাকতারুয়া এখন উঠানো যাবে না, কারণ ওই কাকতারুয়ার রূপে ঘুরে বেড়ায় পিশাচগুলো, ওরা ঘুল প্রজাতির পিশাচ। আমরা এখন কাকতারুয়া উঠে ফেললে ওরা আমাদের উপরে ক্ষিপ্ত হতে পারে, তাছাড়াও আমাদের ফসলের লোকসান হতে পারে। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, ভালো জিনরা কিন্তু কারো ক্ষতি করবে না, আমাদের ভয় হচ্ছে এই পিশাচ আর খারাপ জিনদের নিয়ে। আমরা ভালো জিন যারা তাদের সাহায্য নিয়ে পিশাচদের কিন্তু তাড়াতে পারি, আর ভালো জিনরা এখানে থাকলে তো কোনো সমস্যা হবে না। আমার এরকম যুক্তি দেওয়ার কারণ ছিল, যদি জমিতে কোনো মেয়ে আমাকে বাঁচিয়ে থাকে তাকে উপলক্ষ করে আমি নিশ্চিত ছিলাম তাহলে ওটা মানুষ ছিল না, কোনো একটা ভালো জিন ছিল এবং আমার ধারণা তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। তখন আমার চাচা একটু হতভম্ব হয়ে গেল এবং আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু সেটা কিভাবে সম্ভব, আর আমরা জিনদের সাথে কিভাবে বা কি কথা বলবো, এটা সম্ভব নয় কি? আমি তখন বললাম, আমরা কিছুই করব না, আমি একজন হুজুরের সন্ধান পেয়েছি, এইসব বিষয় খুব অভিজ্ঞ, আমি কালকে হুজুরের সাথে দেখা করতে যাব। এদিকে আমার সাথে যে হুজুর দেয়া তাবিজটা নেই সেটা আমার একদম খেয়াল ছিল না। সন্ধ্যার একটু পরে হঠাৎ করে কারেন্ট চলে যায়। তারপর গরমের মধ্যে আর রুমে না থেকে উঠানের ব্যালকনিতে গিয়ে বসি এবং বসে বাইরে ভালোই ফুরফুরে বাতাস আর অন্ধকার ছিল। আমার চাচি রিয়াদকে কোনো একটা কাজে বাজারে পাঠিয়েছিলাম। এদিকে আমিও এখানে একা একা বসে থাকায় ভালো লাগছিল না, তাই রিয়াদ সাথে আমি রওনা দিলাম। গ্রামে কারেন্ট না থাকায় পুরো গ্রামটাই যেন অন্ধকার, আর তার মধ্যে হেঁটে যাচ্ছি আমি আর রিয়াদ। গ্রামের ছেলে হওয়ার কারণে ওর অন্ধকার রাস্তায় হাঁটার অভ্যাস আছে, কিন্তু আমার তা না থাকায় ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রিয়াদের পিছু পিছু চলতে লাগলাম। বাড়ি থেকে বাজারে প্রায় 1.5 কিলোমিটার দূরে, আর সেখানে পৌঁছানোর জন্য অর্ধেকের রাস্তায় বন জঙ্গল রীতিমতো পেরোতে হয়। আমরা সেই বন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলাম, ঠিক তখনই টের পেলাম আমার পিছু পিছু কেউ হাঁটছে। আমি সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশলাইটটা ঘুরিয়ে পিছে তাকালাম। একটা লোক সবুজ পাগড়ি মাথায়, সাদা পাঞ্জাবি পরা শরীর, অদ্ভুত আতরের ঘ্রাণ আমার পিছু পিছু হাঁটছে। আমিও আমার মতো করে সামনের দিকে হাঁটছিলাম। ঠিক তখনই সেই পাগড়ি পরা লোকটি সালাম দিয়ে আমার কাঁধে হাত রেখে হাঁটতে শুরু করে। আমিও তার সালামের উত্তর দিয়ে তার সাথে হাঁটতে থাকি। একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি তখন বললাম, আমার নাম নাদিম। তখন লোকটা বলল, অনেক সুন্দর নাম, আর তোমার বয়সে একটা মেয়ে আছে আমার।
আমিও তখন লোকটিকে জিজ্ঞেস করলাম, তার নাম কি? লোকটি তখন বলল, ওর নাম তুবা, আমার একমাত্র মেয়ে। আমি তখন বললাম, বাহ, খুব সুন্দর নাম তো। তো তুবা কোন ক্লাসে পড়ে? লোকটা তখন একটা হাসি দিয়ে বলল, সেটা তুমি বুঝবে না। আমি লোকটার কথা বেশ অবাক হলাম। মেয়েটা ক্লাসে পড়ে আর আমি বুঝবো না মানে? আবার বলছে আমার বয়সী। তখন লোকটা আবার বলল, আচ্ছা এইসব ছাড়ো, তোমার কি 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 কিছু হারিয়েছে নাকি? আমি তখন বললাম, কই না তো, আমার কিছু হারায়নি। তখন লোকটি একটা থলে থেকে হুজুরদের সাথে তাবিজটা বের করে বলল, দেখো তো এইটা কি তোমার নাকি? লোকটার হাতে তাবিজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে গেলাম। লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি এটা পেলেন কোথায়, আর কে আপনি? লোকটি আমার কথার কোনো জবাব না দিয়ে তাবিজটা আমার হাতে দিয়ে অন্ধকারের সাথে বেরিয়ে গেল। ঠিক তখনই আমার চাচাতো ভাই জিয়াদ একটু পেছনে আমাকে উদ্দেশ্য করে বলল, কখন থেকে দেখছি তুই বক বক করে যাচ্ছিস একা একা। ভাবলাম হয়তো বা ফোনে কথা বলছিস, কিন্তু এখন তো দেখছি তুই হাওয়ার সাথে কথা বলছিস। কি ব্যাপার, কার সাথে কথা বলছিস? হ্যাঁ, আমি রিয়াদের কথায় অবাক হয়ে গেলাম। কেন? এই মাত্রই তো আমি একটা লোকের সাথে কথা বলছিলাম, তুই কি দেখিস নি? হ্যাঁ। তখন রিয়াদ বলল, কই, আমি তো কাউকে দেখলাম না। সে কখন থেকে খেয়াল করছি তুই একা একা পকর বকর করতেছিস। রিয়াদের কথা শুনে আমার শরীরটা যেন ঝাড়া দিয়ে উঠল। আর বললাম, তাহলে লোকটা কি কোনো মানুষ ছিল না, এই একটা জিন ছিল? আর এই তাবিজটা রিয়াদের রূপ ধরে একটা খারাপ জিন এনেছিল। তাহলে ওনার কাছে গেল কিভাবে? আমি যদি একটু আগে বুঝতাম উনি কোনো মানুষ না, তাহলে পিশাচের ব্যাপারে জিজ্ঞেস করতাম। রিয়াদ তখন জিজ্ঞেস করলো, কোনো সমস্যা নেই তো? আমি তখন রিয়াদকে জিজ্ঞেস করলাম, সবুজ পাগড়ি পরা দাঁড়িয়ে আছে এমন কোনো লোক এই গ্রামে দেখেছিস কিনা? রিয়াজ তখন বলল, না তো দেখিনি, এরকম কোনো লোক তো এই গ্রামে থাকে না। রিয়াদ আমাকে কারণ জিজ্ঞেস করলেও আমি আর কথা বাড়ালাম না। বাজারের যাবতীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে আসি। তবে তাবিজটা হাতে বাঁধা ঠিক হবে কি না সেটা বুঝতে পারছিলাম না। তাবিজটা সেই পরা পানির জগের পাশে রেখে রাতের খাবার খেতে চলে যায়। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে আমার রুমে চলে যাই। রুমে ঢুকেই ফোনটা হাতে নিয়ে বিছানায় লাফিয়ে পড়ি এবং রুমের লাইট অফ করে আমি ফোনটা টিপতে থাকি। আমার তখন মনে হচ্ছিল রুমের মধ্যে কেউ একজন আছে, কেমন আজব আজব শব্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে লাইট জ্বালালাম, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কেউ ছিল না। হঠাৎ সেই পানি পড়ার দিকে চোখ পড়ল এবং পুরো পানিটা যেন লাল হয়ে গেছে। কাছে গিয়ে দেখি তার পেছনে পানি নেই, জগ ভর্তি রক্ত। আমি সেটা দেখা মাত্রই ভয় পিছে সরে যায়। হুজুর আমাকে পানিটা সাবধানে রাখতে বলেছিল, কাল আবার হুজুর কাছ থেকে পানি পড়া নিয়ে আসবো। এই ভেবে তখন কোনোভাবে লাইটটা জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ি। এমন সময় হঠাৎ বাইরে থেকে পায়ের নুপুরের শব্দ কানে ভেসে আসলো। এত রাতে কি বা নুপুর পরে বাইরে দিয়ে হাঁটছে সেটা দেখার জন্য জানালা দিয়ে বাইরে উকি দিলাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই হঠাৎ দূর থেকে গাছপালার মধ্যে চোখ পড়ল। এখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। দূর থেকে তার চেহারা স্পর্শ দেখা যাচ্ছে না। এত রাত্রে ওখানে কে দাঁড়িয়ে আছে সেটা মনের মধ্যে কৌতূহল জাগলো। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে সেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম এবং মেয়েটা জঙ্গলের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে আমি তাকে ডাক দিতেই সে আমার দিকে ঘুরে তাকালো। আমি তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। সে আর কেউ না, বিলের মধ্যে যে মেয়েটা ছিল সে পিশাচদের হাত থেকে বাঁচিয়েছিল সেই মেয়েটা। এবং মেয়েটার দুটো চোখ বেশ মায়াবী এবং চিকের ভুরুগুলো বেশ ঘন। আমাকে দেখে মেয়েটা বলে উঠল, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে নিষেধ করেছিলাম না একা না বের হতে? আমি তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমি তোমাকে দেখে এখানে এসেছি। তুমি যখন এখান দিয়ে আসছিলে আর ভয় কিসের বলো? আচ্ছা কে তুমি, আর এত রাতেই বা এখানে কি করছো? মেয়েটি আমার কথার কোনো জবাব দিল না। আমাকে এখান থেকে চলে যেতে বলে মেয়েটা জঙ্গলের ভেতরে ঢুকে গেল এবং হাঁটতে লাগলো। আমি তখন পিছু পিছু থেকে মেয়েটাকে দাঁড় করিয়ে বললাম, তোমার নামটা কি জানতে পারি? মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিল আর বলল, আমার নাম তুবা। নামটা শুনে আমি চমকে উঠলাম। বাজারে যাওয়ার সময় একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে বলেছিল যে তার মেয়ের নাম তুবা। তাহলে কি এই সেই তুবা?
যে তুবার মানুষ না সেটা আমি খুব ভালো মতো বুঝে গিয়েছিলাম। তাই তুবাকে এসব কিছু জিজ্ঞেস করলাম না। আমি তুবাকে বললাম, তোমার আব্বুর সাথে হয় আজ দেখা হয়েছিল। আমার একটা হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছি তোমার আব্বুর মাধ্যমে। তখন তুবা বলল, আমি বাবাকে পাঠিয়েছিলাম তোমার কাছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি তাবিজটা পেলে কোথায়? তুবা তখন বলল, সেটা তোমার না জানলেও চলবে। এখন তুমি রুমে যেয়ে শুয়ে পড়ো, আর বাইরে থেকো না। কাল ভোরবেলায় ওদিকে কদম গাছটার নিচে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুবা আমাকে সালাম দিয়ে সেখান থেকে চলে গেল। কথাবার্তা যেমন ছিল তেমন সালামটা ছিল অসাধারণ কণ্ঠে। আমিও তখনকার মতো সাক্ষাতের সমাপ্তি জানিয়ে আমার রুমে চলে আসলাম। ফোনে ভোর 5:30টার দিকে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ি। ঠিক 5:30টায় অ্যালার্ম বাজলো, আর তার সাথে সাথে আমিও লাফ দিয়ে পড়লাম উঠে, এবং বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তুবার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছে দেখি কদম গাছের সাথে বাঁধা একটা দোলনা দুলছে তুবা, এবং কদম গাছটাও কদম ফলে ভর্তি। তুবা আমাকে দেখে দোলনা থামিয়ে পাশের জায়গা রেখে একটু সাইড হয়ে বসলো। আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে এসে বসো। আমি তখন বললাম, আরে না, ঠিক আছে, আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা হবে না। তখন তোমার একটা মিষ্টি রাখতে বলল, আমি তোমাকে এখনই এখানে বসতে বলেছি। দোলনার পাশের জায়গাটায় ভালোই চওড়া ছিল, দুজনে বসে বসে কোনো সমস্যা হবে না কথা বলতে, আরও জায়গা বেঁচে থাকবে। তাই আমি আর কথা না বাড়িয়ে দোলনায় তুবার পাশে গিয়ে বসি। তখন তুবা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখন ঠিক আছো তো? আর কোনো সমস্যা হয়নি তো? তখন আমি বললাম, আমি একদম ঠিক আছি, আর কোনো সমস্যা হয়নি আমার। তখন তুবা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কি জিন অনেক ভয় লাগে? আমি তখন বললাম, আমার যদি ভয় নাই তো তাহলে কি তোমার পাশে এসে বসতাম? তখন তুবা একটু মিষ্টি হাসি দিয়ে বলল, ও আচ্ছা, তাহলে তুমি বুঝে গেছো তাই না? হ্যাঁ, খুব বুদ্ধিমান তুমি, খুব বুদ্ধিমান আর খুব সাহসী। তখন আমি হেসে বললাম, আচ্ছা ওই খারাপ জিনরা আমাদের কেন ক্ষতি করতে চাচ্ছে বলো না? তখন তুবা বলল, ওরা শুধু তোমাদের ক্ষতি না, আমাদেরকেও শান্তিতে থাকতে দেয় না। ওরা এখানে থাকতো না, ওরা যেখানে থাকতো সেখানে অন্য একটা হুজুর তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর ওরা এখানে চলে এসেছে। আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করি না, আমরা যেখানে থাকি সেখানে কখনো কোনো মানুষই বুঝতে পারে না, কিন্তু ওরা আসার পর মানুষের ক্ষতি করছে, আর আমাদেরও এখানে থাকা মুশকিল করে দিয়েছে। আমি তখন বললাম, যেভাবেই হোক ওদের এখান থেকে তাড়াতে হবে। আচ্ছা তুমি কি হুজুরের ঠিকানা জানো? তখন তুবা বলল, ঠিকানাটা আমার আব্বু জানে, আমি ঠিক জানি না, আমি তোমাকে আজ রাতে জানাবো, কেমন? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, রাত তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে, এখানে অপেক্ষা করব। তুবা তখন বলল, আমরা ব্যর্থ হয়ে গেছি, এখন তোমার মানুষরাই পারো আমাদের সাহায্য করতে, আর আমার তোমার উপরে সাহস পুরোপুরি বিশ্বাস আছে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি ওদের এখান থেকে তাড়িয়ে দেব। তখন তুবা একটা হাসি দিয়ে আমার হাতে একটা লাল সুতা বেঁধে দিয়ে বলল, আজ থেকে তুমি আমার বন্ধু, আর এই সুতোটা তোমার হাতে বেঁধে রাখবে, তাহলে এই শয়তানরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সাথে আমার বেশ ভালো একটা ভাব হয়ে গেল। অনেক সময় ধরে বিভিন্ন কথা বলার পর তুবা আমাকে বিদায় জানিয়ে বাসায় ফিরে আসি, এবং বাসায় ফিরে সিয়ামকে ফোন করে বললাম, দোস্ত ঝামেলা মিটে গেছে, সেই হুজুরের কাছে যেতে হবে না। সিয়াম তখন বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। এই বলে সিয়ামও ফোন কেটে দিল। দুপুরবেলায় আমার চাচা আর রিয়াদ পুকুরে মাছ ধরতে যাচ্ছিল, তখন আমিও তাদের সাথে পুকুরে চলে গেলাম। সত্যি কথা বলতে আমি জাল ফেলতে পারছিলাম না, তাই চাচা আমাকে পুকুরে জাল ফেলা শেখাতে নিয়ে গেছিল। চাচা কয়েকবার পুকুরে জাল ফেললো, সেটা খুব মনোযোগ দিয়ে দেখলাম, এবং জালের সাথে অনেক মাছ উঠেছিল। এবার চাচা আমাদের জালটা দিয়ে বলল, এবার জালটা তুমি ফেলো, ঠিক আছে? আমি জালটা গুছিয়ে পুকুরে ফেলার জন্য প্রস্তুত নিলাম, এবং জীবনে প্রথমবার হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল, তারপরেও পুকুরে ছড়ে দিলাম জালটা। তবে জালটা গোছানো অবস্থায় পুকুরের মধ্যে পড়লো, আর তাই মাছ বাঁধেনি। তখন চাচা বলল, প্রথমবার এমন হয়, আর এটা অড়াই বুঝলে, তুমি আবার জাল ফেলো।
আমি আবার জাল গুছিয়ে পুকুরে ছুঁড়ে মারলাম। জালটা এবার ভালোভাবেই পুকুরে পড়লো। যেটা ডুবে যেতে যেতে আস্তে আস্তে তা টানতে শুরু করলাম। দেখলাম বেশ ভালোভাবেই মাছ বেঁধেছে। জালটা উঠিয়ে লক্ষ্য করলাম কোনো মাছই নড়াচড়া করছে না। জাল খুলে দেখি সবগুলো মাছ মরা এবং বিশ্রী গন্ধ। মাছগুলো দেখে পুকুরে মাছ আছে বলে মনে হচ্ছিল না। আমার চাচা তখন বলল, এইগুলো তো আমাদের পুকুরে মাছ না, আর পানির মধ্যে মাছ মারলেও এত বেশি গন্ধ বের হয় না, তুমি আবার জাল ফেলো। চাচার কথা মতো আমি আবার আতঙ্কের সাথে পুকুরে জাল ফেললাম। তবে এইবার কোনোভাবে জাল তুলতে পারছিলাম না। অনেক চেষ্টা করার পরেও জালটা উপরে তুলতে পারিনি। তখন আমার চাচা বলল, আমার কাছে দাও, আমি দেখছি। চাচা জালটা টানার সাথে সাথে স্বাভাবিক জালটা হয়ে উঠে আসলো। তাতে কোনো মাছ বাঁধেনি। এর পরের আবারও চাচা পুকুরের জাল ছুঁড়ে মারলেন, কিন্তু তখন আবার স্বাভাবিকভাবে জালের সাথে মাছ উঠে আসলো। আমি তখন বুঝতে পারছিলাম আমার সাথে কেন এমনটা হচ্ছে। আমার চাচা রিয়াদ তাবিজ পরা আছে হাতে, কিন্তু আমার হাতে তাবিজ নেই, যার কারণে জিনের নজর এখনো আমার উপর থেকে যায়নি। তবে দুবার দেওয়া লাল সুতা যখন আমার সাথে আছে, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। বিষয়টি আমার চাচা রিয়াদও বুঝতে পারে, তাই আমাকে বলে সেখান থেকে চলে যেতে। আমিও তখনকার মতো সেখান থেকে চলে আসি এবং গোসল করার জন্য টিউবওয়েলে যাই এবং টিউবওয়েলে এক বালতি পানি চেপে গায়ে সাবান মেখে রাখি। তখন বালতির পানিতে আমার মাথার উপরে গাছের নিচের দিকে লক্ষ্য করলাম। আমার বালতির পানির দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ঠিক মাথার উপরে আমার গাছের ডালে কিছু একটা বসে আছে। তবে সরাসরি গাছের ডাকে তাকাতে পারলাম না। তখনই একটা দৌড় দিয়ে রুমে চলে আসি, আয়না নিয়ে আসি। আয়নাটা সেই বালতিটার জায়গায় রেখে আয়নাটার ভিতরে সেই গাছটার দিকে লক্ষ্য করি। একটা অদ্ভুত প্রাণী, মানুষের মতোই দেখতে হবে, চুলগুলো এলোমেলো কোঁকড়ানো, পুরো শরীরে ছেদলা পড়ে আছে। আর তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে শরীরের তুলনায় মাথাটা অনেক বড় আর নাক নেই, পা দুটো উল্টো দিকে এবং গাছের ডালে বসে আমার দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে পা নাড়াচ্ছে। তবে সরাসরি ডালের দিকে পা তাকাতেই যেন কিছুই দেখতে পেলাম না। ঠিক তখনই রুম থেকে দৌড় দিয়ে তাবিজটা নিয়ে আসি এবং এক পক পানিতে 7 বার সেই তাবিজটা ভিজিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছের ডালে ছুঁড়ে মারি। তখন আয়নার দিকে তাকিয়ে দেখি সেখানে সেই অদ্ভুত প্রাণীটা নেই। অবশ্য অদ্ভুত প্রাণী বললে ভুল হবে, সেটা ছিল একটা পিশাচ। আমার হাতে দুবার দেওয়া সুতা থাকায় আমার সামনে সরাসরি আসতে পারেনি এবং আমার কোনো ক্ষতিও করতে পারেনি। তখনকার মতো গোসল করে ফিরে যায়। রাত হলে বেরিয়ে পড়ে সেই কদম গাছের কাছে এবং কদম গাছের কাছে গিয়ে দোলনার বসে তুবার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যে তুবা সেখানে চলে আসে এবং আমাকে দেখে প্রফুল্ল এবং মিষ্টি কণ্ঠে আমাকে যেন সালাম দেয়। আমিও মুগ্ধতায় যেন সালামের উত্তর দিয়ে আমার পাশে একটু জায়গা করে বসতে বলি। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ঠিকানা পেয়েছো? তখন তুবা বলল, হ্যাঁ, আমি বাবার কাছ থেকে ঠিকানা পেয়েছি। তুমি আমাকে সেই ঠিকানাটা দিয়ে বললো আমি তোমার সাথে যাব। তখন আমি তোমাকে বললাম, সেটা কিভাবে সম্ভব, তুমি কিভাবে যাবে? তখন তোমা একটু হাসি দিয়ে বলে উঠল, কেন, যেভাবে আছি সেভাবে যাব। আমি যাব কারণ সেখানে যাওয়ার পথে তোমার অনেক বিপদ হতে পারে, তাই আমি তোমার সাথে যাব। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যাবেন, তবে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমার কোনো ক্ষতি হবে না। তা কখন যাবেন সেখানে? তখন তুবা বলল, কাল ফজরের আজানের সময় আমরা রওনা দিব। এখন তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। আমাকে বিদায় জানিয়ে তুবা চলে গেল। আমিও বাসায় ফিরে সকালের অপেক্ষা করতে লাগি। তখন তুবা একটা হাসি দিয়ে বলল, কেন, যেভাবে আছিস সেভাবে যাব। আমি যাব কারণ সেখানে যাওয়ার পর তোমার অনেক বিপদ হতে পারে, তাই আমি তোমার সাথে যাব। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যাবেন, তবে আমার চিন্তা করতে হবে না, আমার কোনো ক্ষতি হবে না। তা কখন যাবেন আপনি সেখানে? তখন তুবা বলল, কাল ফজরে আজানের সময় আমরা রওনা দিব। এখন তুমি তোমার কিছু কাজ গুছিয়ে নাও, তারপর শুয়ে পড়ো। আমাকে বিদায় জানিয়ে তুবা চলে যায়। আমি বাসায় ফিরে সকালের অপেক্ষা করতে থাকি। রাতে কোনো রকম একটা ঘুম দিয়ে ঠিক
ঠিক ফজরের আজানের সময় তাড়াহুড়ো করে বিছানা ত্যাগ করে উঠে পড়ি। ব্রাশ করতে করতে টিউবওয়েলের কাছে গিয়ে দেখি টিউবওয়েলের পানি নেই, তাই বাধ্য হয়ে পুকুরের দিকে যাই হাত মুখ ধুতে। চারিদিক থেকে ফজরের আজানের ধ্বনি যেন ভেসে আসছে। ভোরের মনোরম পরিবেশ প্রভাবটা যেন মনটাকে বেশ প্রফুল্ল করে তুলেছে। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়ে হাজির হলাম। পুকুরের ওপার থেকে একজন লোক অজু করছে। আমিও তার দিকে একটু সাহস পেয়ে অজু করতে লাগলাম। আমার অজু শেষে লোকটা আমাকে তার কাছে ডাক দিল। পুকুরের বাউন্ডারিতে উঠে আমি লোকটার কাছে যেতে লাগি। আমার কাছে যেতেই লোকটি সালাম দিয়ে বলল, এসো এসো, একসাথে নামাজ পড়ি। আমি তখন বললাম, হ্যাঁ চলুন। এই বলে লোকটি নামাজ পড়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। তার সাথে ভেতরে প্রবেশ করে দেখি সেটা কোনো কুঠির না, ছোট্ট একটা মসজিদ। তবে সেই ছোট্ট কুটিরের মতো মসজিদের ভেতরে প্রবেশ করে আমি যেন চমকে উঠলাম। সেখানে নামাজ পড়ছে তোমার বাবা, যে আমার হারিয়ে যাওয়া তাবিজটা ফিরিয়ে দিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম যে আমি জিন্দের মসজিদে নামাজ পড়ছি। ছোট্ট কুটিরটা শুধু আমরা 4 জন ছিলাম, আমি, তোমার বাবা, সেই বৃদ্ধ লোকের সাথে আরও একজন সেখানে নামাজ পড়ছে। নামাজ শেষ হতেই আমি সকলকে বিদায় জানিয়ে মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিই। তখন তোমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, কেউ তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করুক। আমি বুঝতে পারছিলাম যে কার কথা বলছে। আমি আর দেরি না করে বাসায় ফিরে প্রস্তুত হয়ে নেই। দাদাকে সবকিছু যেন খুলে বলে বিদায় জানিয়ে সেই কদম গাছের দিকে ছুটে যায়। কদম গাছের কাছে পৌঁছে দেখি কালো বোরকা পরে, হিজাব আর মুখে কালো নেকাব বেঁধে দোলনার উপরে বসে আছে দুবা। অপূর্ব অপূর্ব সৌন্দর্য যেন ভেসে উঠেছে সেখানে। আমাকে দেখেই একটা হাসি দিয়ে বলল, ভয় পেয়েছো বুঝি? আমি তখন বললাম, এখানে ভয়ের কি আছে? বিশ্বাস করো, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, এত সুন্দর আমি কখনো কল্পনাই করিনি। তখন তুবা বলল, আরে পাগল, আমি আমাকে দেখে ভয় পাওয়ার কথা বলছি না। আমার দাদু তোমায় নামাজ পড়তে জিন্দের মসজিদে নিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে ভয় পেয়েছো বুঝি? আমি তখন একটু হেসে দিয়ে বললাম, সেখানে তোমার বাবা ছিল, তাহলে ভয় পাবো কেন শুনি? তখন তুবা বলল, সেখানে শুধু আমার বাবা ছিল না, আমার দাদার চাচাও ছিল। আমি তখন বললাম, ও আচ্ছা, তাহলে আমি প্রতিদিনই নামাজ পড়ব। তুবা তখন এক ফালি হাসি দিয়ে বলল, তোমার সেই ইচ্ছাটা পূরণ হবে না, কারণ তারা তোমাকে প্রতিদিন দেখা দেবে না। আমি তখন বললাম, কেন প্রতিদিন, কেন দেখা দিবে না, বলো না। তুবা তখন বলল, কারণ আমরা জিন আর তুমি মানুষ। আর কথা না বাড়িয়ে চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে 4টা গ্রাম পেরিয়ে সেই হুজুরের বাসা। তাই আমরা একটা ভ্যানে উঠলাম নদীর তীরে যাওয়ার উদ্দেশ্যে। ভ্যানটা আমাদের নিয়ে রওনা হলো। ভ্যানটা অনেক অদ্ভুত রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে আমি আগে কখনো যাইনি। তাছাড়াও ভ্যানটাও প্রচণ্ড গতিতে চলছিল। এই গতি কোনো সাধারণ ভ্যান চালার কথা নয়। আর আমি এসব কিছু ভাবলাম না। যেতে যেতে চুবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন ক্লাসে পড়ো, কিন্তু তোমার আব্বু বলল তুমি নাকি বুঝবা না। কেন বলো তো? তখন তুবা বলল, আমাদের তো আর তোমাদের মতো স্কুলে কলেজ নেই, আমরা সবাই একজন শিক্ষকের মাধ্যমে জ্ঞান লাভ করে। আমি তখন বললাম, আচ্ছা, তোমাদের গাছে থাকতে সমস্যা হয় না? আমার কথা শুনে তুবা হাসতে শুরু করলো আর বলল, পৃথিবীর সব জায়গায় তো তোমরা মানুষের দখল করে নিয়েছো, তাহলে আমরা কোথায় থাকি বলো? তাছাড়াও আমাদের আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। তোমার সাথে বিভিন্ন রকম কথায় মেতে গেলাম। তখন আমাদের একটা নদীর পাড়ে নিয়ে নামিয়ে দিল ভ্যান। আমি ভ্যানের ভাড়া দিতে যাব, তখন তুবা আমার হাত ধরে বসে পড়ল আর বলল, তুমি যাকে টাকা দিচ্ছ সে টাকা দিয়ে কি করবে শুনি? আমি তখন বললাম, তার ভাড়ার টাকা তো তাকে দিতেই হবে। তখন আবারও তুবা হেসে বলল, উনি মানুষ না যে তুমি ওনাকে ভাড়া দিচ্ছ, টাকাটা তোমার কাছে রেখে দাও। তুবার কথা শুনে আমি যেন চমকে গেলাম। উনি যে মানুষ না এটা আমি বুঝতেই পারিনি। তখন তুবা বলল, ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, চলো নৌকা পার হতে হবে।
নদীর পাড়ে দাঁড়িয়ে আছে সেই নৌকা, তবে সেখানে কোনো মাছই নেই। তুবা বলল, চলো ওই নৌকাটাতে যাই, চলো। আমি তখন বললাম, কিন্তু ওখানে তো কোনো মাছই নেই, নৌকা কে চালাবে? তুবা তখন বলল, উফ, এত কথা বলা নিষেধ করেছিলাম না স্যার? আপনাকে যা বলছি তাই করুন না। আমি আর কথা না বাড়িয়ে নৌকায় বসলাম। আমার নৌকায় বসতে নৌকাটা একা একা চলতে শুরু করলো। তখন তুবা বলল, ভয় লাগছে নাকি তোমার? আমি বললাম, আরে না, কিসের ভয়? যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কিসের? হ্যাঁ। তুবা তখন বলল, নৌকা একটু সাবধানে থাকতে হবে, যে কোনো সময় বিপদ আসতে পারে, তবে ভয় নেই, এখানে শুধু আমি আর তুমি, আর কেউ নেই পাশে, বুঝছো? আমি তখন বললাম, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুবা তখন বলল, তুমি দেখতে পাবে না, সে তোমায় দেখা দিবে না। ভোরের আবহাওয়া ভেঙে কেবল সকালের রোদ দেখাচ্ছে এবং চারিপাশ পরিবেশটা একদম যেন স্তব্ধ, কোনো লোকজন নেই। নৌকাটা ঠিক নদীর মাঝখানে পাড়ের দিকে বয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো পানির নিচ থেকে কেউ নৌকাটাকে দোলাচ্ছে। নদীতে কোনো ঢেউ নেই, তবুও নৌকাটা একা একাই দুলছে। তখন তুবা বলল, নৌকাটাকে শক্ত করে ধরে রাখো, এখানেও চলে এসেছে ওই শয়তানটা, একটু দেখো না। তুবা ইশারা করে কাকে যেন একটা কথা বলল। তখনই আমি টের পেলাম নৌকা থেকে কেউ নদীতে লাফ দিল। এদিকে নৌকাটা এত জোরে দুলছিল যে কোনো সময় নৌকাটি উল্টে যেতে পারে। শক্ত করে নৌকাটি ধরে বসে রয়েছে আমি আর তুবা। কিছুক্ষণ সেভাবে থাকার পর হঠাৎ নদীর পানিতে রক্ত ভেসে উঠল। পুরো পানি লাল রঙে পরিণত হলো এবং নৌকাটা আবার আগের মতো স্থির হয়ে গেল। এমন সময় মনে হলো পানি থেকে কেউ নৌকার উপরে লাফ দিয়ে উঠল। সে হবে হয়তো যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাদের সাথেই আছে। তুবা তখন বলল, এখানে কোনো বিপদ নেই, তবে সামনের পথে আমাদের সতর্ক থাকতে হবে। সেই নদী পার হয়ে নৌকাটাকে ঘাটে দাঁড় করালো সে অদৃশ্য জিন। তুবা আর আমি তাকে বিদায় জানিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। এখনো অনেক অনেক পথ বাকি। জঙ্গল পেরিয়ে আরো 2টি গ্রাম পরে তবে সেই হুজুরের সন্ধান। তবে এই পথের বাধা শেষ নেই, তাই চোখ কান খোলা রেখে সামনের দিকে এগোতে হবে। জঙ্গলের বিশাল পথটা হেঁটেই পার করতে হবে। তুবা বলল, এই জঙ্গলটার সব থেকে বিপজ্জনক জায়গা, এখানে চিন্তির সবচেয়ে বড় আস্তানা। আমি তুবাকে বললাম, তাহলে আমরা এই পথ থেকে কেন যাচ্ছি? আমরা তো অন্য পথ দিয়েও যেতে পারি, তাই না? তখন তুবা বলে উঠল, আমাদের জন্য এই পথটাই ভালো। এতটুকু বলেই তুবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি পরবর্তী গ্রামের উদ্দেশ্যে। তখনই দূর থেকে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম। সে লাঠি ভর করে দিয়ে আমাদের দিকে আসছে। তখন তুবা বলল, যাই হোক না কেন, তুমি বৃদ্ধ লোকটার দিকে তাকাবা না, তার কোনো কথায় সাড়া দিবা না, এমন একটা ভাব করবা যে তুমি দেখছই না তাকে। সে বৃদ্ধ লোকটিও হাঁটতে হাঁটতে আমাদের কাছাকাছি চলে আসলো। তখন বৃদ্ধ লোকটি হঠাৎ করে জোরে জোরে কাঁদতে শুরু করলো, কিন্তু আমি বৃদ্ধ লোকটির দিকে যেন তাকালাম না। সেই লোকটি কাঁদতে কাঁদতে ঠিক আমার পাশে এসে হঠাৎ মাটিতে পড়ে গেল এবং আমাকে বলল তাকে ধরে উঠাতে। তখনই পাশ থেকে তুবা আমার হাতে চিমটি মারলো। আমি বুঝে গিয়েছিলাম তুবা আমাকে বৃদ্ধ লোকটির দিকে ধ্যান দিতে নিষেধ করছে। আমি আর বৃদ্ধ লোকটির দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকি। তখনই আবার পেছন থেকে বৃদ্ধ লোকটি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আমার তখন লোকটির চিৎকার অনেক খারাপ লাগে, তাই আমি পিছে দেখতেই যাব। এমন সময় তুবা আবার আমার হাতটা ধরে বসে, কিন্তু কোনো কথা বলে না। আমি আর বৃদ্ধ লোকটির দিকে তাকালাম না, সোজা তুবার সাথে হাঁটতে থাকি। কিছুক্ষণের মধ্যে হঠাৎ সেই চিৎকারের আওয়াজটা যেন বন্ধ হয়ে যায় এবং তুবা আমাকে বলল, এবার তুমি পিছনে তাকিয়ে দেখতে পারো। তুবা বলা মাত্রই আমি পিছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। তখন তুবা আমাকে বলল, এগুলো হচ্ছে মায়াজাল, ওই শয়তানরা মানুষদের এভাবে ক্ষতি করে। তবে বিপদ এখানে শেষ নয়, তাই তোমাকে এই বিপদে অনেক সাবধানে থাকতে হবে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিশাল একটা বট গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে আমাকে ইশারা করে পেছনে সরে যেতে বলল তুবা।
আমি পেছনে সরা মাত্রই কাছ থেকে একটা আগুন দলা যেন নেমে আসলো তুবার সামনে স্থির হয়ে। তুবা বেশ কিছুক্ষণ ধরে তার সাথে কথা বলতে থাকে। আমি তখন পাশে থাকা একটা ছাতিম গাছের নিচে বিশ্রাম করতে থাকি। তখনই দূরে একটা গাছের দিকে চোখ পড়তে দেখি কেউ একজন সেই গাছটার আড়ালে লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে। আমি উঠে দাঁড়িয়ে ভালো করে খেয়াল করে দেখলাম যে গাছের আড়ালে দাঁড়িয়ে হাতছানি দিয়ে আমায় তার দিকে ডাকছে। তোমার কথা মতো আমি সেদিকে আর খেয়াল করলাম না। এসব জিন দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই সব কিছুই যেন স্বাভাবিক মনে হতে লাগলো। তুবা আর তার কথা শেষ করে আমার কাছে ফিরে আসলো। আমাকে বলল, সামনের পথটা তোমার আমার আলাদা হয়ে যেতে হবে, কারণ সামনে পিশাচদের রাস্তা না। আমাদের সাথে তোমাকে দেখলে আরো বেশি সমস্যা হবে। সেখান থেকে তোমাকে অনেক সাবধানে যেতে হবে। যাই হোক না কেন ভুলেও পেছনে তাকাবে না। নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে, হার ছাড়বে না, ঠিক আছে? সামনে হাঁটতে হাঁটতে একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পাবে। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস তুমি সব বিপদ আপদ পার করে আসতে পারবে। তুবা আমাকে উৎসাহ দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। পুরো জঙ্গলে এখন আমি একা হাঁটতে শুরু করি। সেই পথের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই বট গাছের জঙ্গলে। যতদূর চোখ যায় শুধু বট গাছ আর বট গাছ। বট গাছগুলো দেখেই বুঝতে পেরেছিলাম এটাই জিনদের সেই আস্তানা। হাতে বাঁধা তাবিজটা খুলে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরি এবং দোয়া পড়তে পড়তে ধীর পায়ে সে বট গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটতে শুরু করি। বট গাছের বাউন্ডারিতে পা রাখতেই হঠাৎ পুরো জঙ্গল প্রচন্ড বাতাস শুরু হয়। পুরো জঙ্গলে বিরাট বিরাট শব্দ যেন হতে লাগলো। আমার পুরো শরীর যেন ভার হয়ে আসলো, ঠিক যেমনটা জমির পাশে থাকা বাঁশ ঝাড়ে ঢোকার সময় হয়েছিল। তবে মনের মধ্যে সাহস জগিয়ে হাঁটা শুরু করি। সেই ভয়ানক জায়গা থেকে হঠাৎ আমার মনে হচ্ছিল আমার পেছনে কয়েকজন আমার সাথে হাঁটছে। তবে আর পেছে তাকালাম না। কিছুক্ষণ পর সে হাঁটার শব্দটা হঠাৎ আরো জোরে জোরে হতে লাগলো, যেন মনে হচ্ছিল আমার পেছনে কোনো বিশাল একটা দানব হাঁটছে। হাতের মুঠোয় তাবিজটা আরো শক্ত করে ধরে রেখে হুজুরের শেখানো কিছু দোয়া পড়তে লাগলাম এবং সামনের দিকে এগোতে থাকি। জায়গাটাতে হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমাকে কেউ টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে। খানিকটা পথ হাঁটতে হাঁপিয়ে যায়, কিন্তু পেছনে হাঁটার শব্দ আস্তে আস্তে যেন বাড়তে থাকে। তবে এখনো অনেক পথ বাকি আছে, হাঁপিয়ে গেলে চলবে না, এই বলে সান্ত্বনা দিয়ে হাঁটতে থাকি। পুরো শরীরটায় যেন ধীরে ধীরে আরো বেশি ভার হয়ে আসছে, নিস্তব্ধ হয়ে যাচ্ছে, একদম যেন অসাড় হয়ে যাচ্ছে। হঠাৎ বিশ্রী মাছের পচা দুর্গন্ধে পেট যেন মরিয়ে আসে। এত জঘন্য গন্ধ যে আমার বমি চলে আসে। সামনের দিকে যাওয়ার আর কোনো শক্তি হয় না। পানি পিপাসায় গলা যেন শুকিয়ে আসে। তখনই পাশ ছোট্ট একটা পুকুর পাড়ে চোখ চলে যায়। পানির পিপাসায় কাতর হয়ে সে পুকুরের পানি পান করার উদ্দেশ্যে সেখানে যায়। আচমকায় শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলি, তাই কোনো রকম কষ্ট করে পুকুরের পাশে গিয়ে বসে পড়ি। তবে পুকুরের পানি পর্যন্ত আর শরীরের শক্তি পায় না। এদিকে বিশ্রী গন্ধে আরো বেশি কাবু হয়ে যায়। শরীরের সবটুকু শক্তি দিয়ে পুকুরের পানির কাছাকাছি গিয়ে বসি। পুকুরের পানি ভালোই পরিষ্কার ছিল, তাই আর কিছু না ভেবে হাত দিয়ে পানটা উঠাতে যাই। পুকুরের মধ্যে হাত দেওয়ার সাথে যা হয় তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার হাত পুকুরের পানির সাথে স্পর্শ হতেই পুরো পুকুরটা যেন রক্তে লাল হয়ে গেল, একদম টকটকে লাল। সাথে সাথে আমি পানি থেকে হাত উঠিয়ে নিই আর পুকুরের পানি আবারও আগের মতো হয়ে যায়। পিপাসায় এতটাই কাতর হয়ে গেছিলাম যে আবার পানিতে স্পর্শ করলাম, আর তার সাথেই পুনরায় আবার পানি রক্তে পরিণত হলো। নিজের শরীরে এতটাই ক্লান্তি আর পানি পিপাসা যে মনে হচ্ছিল রক্ত খেয়ে ফেলি। পুকুর থেকে হাতের তালুতে করে সামান্য পরিমাণ রক্ত উঠাতেই দেখলাম পুরো পানিটা আবার আগের মতো হয়ে গেছে। এটাও একটা ধোঁকা ছিল, যেটা আমি পানি না খেতে পারি সেটা দেরি হলো না। আর কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে পানি পান করে নিই। আশ্চর্যের বিষয়, আমি পানি পান করার সাথে সাথেই শরীরটা আবারও যেন সতেজতা ফিরে আসে। পুরো শরীর হালকা হয়ে যায়। নিজের মধ্যে একটা অদ্ভুত
আলাদা এক অনুভূতি করতে থাকি। কেমন আছে এই পুকুরটাতে যার খেতে আমি অস্বাভাবিক হয়ে গেলাম। এখনো অনেক অনেক পথ বাকি আছে, এখানে বসে থাকলে চলবে না। সে বিশাল বিশাল বট গাছগুলোর মাঝখান থেকে দৌড়াতে শুরু করি। তবে এইবার আর পেছন থেকে হাঁটার শব্দ পাচ্ছি না। পুরো পরিবেশটাই যেন নিস্তব্ধ, একদম নিশ্চুপ এবং একদম যেন পিনপতন নীরবতা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পেছন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ যেন শুনে সেখানে দাঁড়িয়ে যায়। পিছে তাকিয়ে দেখি বটগাছের উপরে বসে ছোট্ট একটা বাচ্চা হাতটি চাপাচ্ছে, আর তার পাশে আরো একটা বাচ্চা সেই ভাতটি নেওয়ার জন্য কান্না করছে। আমি সেটা দেখা মাত্রই আরো জোরে জোরে দৌড়াতে শুরু করি। তখনই পেছন থেকে কেউ আমার হাতটা ধরে দাঁড় করিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখি সেটা আর কেউ নয়, সেই ছোট বাচ্চাটা যেটা হাড্ডির জন্য কান্না করছিল। সাথে সাথে হাতে থাকা তাবিজটা সেই বাচ্চা পিশাচটার হাতে স্পর্শ করে তখনই বাচ্চাটা জোরে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। বাচ্চাটার চিৎকার পুরো জঙ্গলটা যেন কেঁপে উঠে। আবারও পুনরায় বিকট গর্জনে আওয়াজ শুরু হয়। জঙ্গলের মাটি কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প শুরু হয়েছে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। হঠাৎ করে সেই বাচ্চাটাও উধাও হয়ে গেল। আমি আর কোনো রকমভাবে উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু আমাকে কেউ ধাক্কা দিয়ে মেরে আবারও নিচে ফেলে দিল। নিচে পড়ে কোনো রকমে কাতরাতে কাতরাতে সোজা হয়ে যা দেখি তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। আমার চারপাশে অসংখ্য পিশাচ আমাকে ঘিরে ধরেছে। পুরো জঙ্গলে সেখানে চোখ পড়ছে, সেখানে পিশাচ, চারিদিকে পিশাচে পিশাচে ভরে গিয়েছে। আমার দিকে এক ভয়ঙ্কর রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। কি বিশ্রী তাদের চেহারা, সবার পা উল্টো দিকে আর মাথাটা শরীরের তুলনায় বিশাল বড়। আমাকে উদ্দেশ্য করে সবগুলো পিশাচ যেন একসাথে বলতে শুরু করলো, তো অনেক সাহস, তাই না? অনেক সাহস, তুই আজ মরবি, তোকে আজ মরতে হবে। এসব বলে সে পিশাচগুলো ভয়ঙ্কর এক দৃষ্টিতে আমার দিকে এগোতে থাকে। ঠিক তখনই একটা আগুনের তলার মতো উড়ে আসে আমার সামনে, স্থির হলো। সে আগুনের তলাটা দেখে সব পিশাচগুলো যেন হাঁটু ভেঙে মাথা নিচু করে বসে পড়ল। আগুনের তাপের কারণে আমি পেছনে সরে গেলাম। সব পিশাচগুলো কিছুক্ষণ ভাবেই সেখানে ধীরে ধীরে উধাও হয়ে গেল, আর সে আগুনের তলাটাও যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। আর সেই ঘটনা পরিহার করে আমি আবার সামনের দিকে এগিয়ে যাই। কিছুক্ষণ হাঁটতেই দূর থেকে একটা পুরনো ভাঙা বাড়ি চোখে পড়ে। হাঁপাতে হাঁপাতে সেই বাড়িটার দিকে হাঁটতে থাকি এবং জঙ্গলের ঘোর পেরিয়ে শান্ত পরিবেশটার মাঝে ভেসে আসছে এক সুকণ্ঠীয় গান। তবে গানটি কোনো ভাষায় গাওয়া হচ্ছিল তা আমি বুঝতে পারছিলাম না। পুরনো বাড়িটার পচা কাঠের দরজার সামনে দাঁড়িয়ে তুবা বলে ডাক দিলাম। তখন দরজার ওপাশ থেকে কোনো এক বয়স্ক মহিলার হাসির শব্দ ভেসে আসলো, আর তার সাথে সাথে সেই কাঠের দরজাটা খুলে গেল। তবে ভেতরে প্রবেশ করে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এত ঘন জঙ্গলের মধ্যে এমন একটা পুরনো ভাঙা বাড়ির অন্তরটা একদম যেন স্বাভাবিক বাড়ির মতো। পুরো বাড়িটা গোছানো গোছানো এবং প্রথমের রুমে একটা চেয়ারের উপরে বসে আছে মধ্যবয়সী এক মহিলা। পুরো বাড়িতে প্রদীপের আলো জ্বলছে। সেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, তুবা কোথায়? মহিলাটি আমার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। মহিলার হাসির শব্দে আর গানের শব্দের মতো এক না। গানটা যেন এক মহিলার কণ্ঠে, আর তা আমি বুঝতে পেরেছিলাম। মহিলাটিকে দেখে মধ্যবয়স্ক মনে হচ্ছিল, তবে সে মানুষ না। আমি ভালো করে বুঝতে পারতাম, জানতে পেরেছিলাম, কারণ এই জঙ্গলটা জিনের আস্তানা। এটা চেয়ার থেকে উঠে এসে মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে বিকট এক শব্দে হাসতে হাসতে বলল, তোমাকে খুঁজতে পারছো? তুমি তোমাকে খুঁজে পাচ্ছ না? তুমি তোমাকে আর খুঁজেও পাবে না। আমি তখন বললাম, মানে কে আপনি, আর তুবা কোথায়? মহিলাটি বিভৎস এক হাসি দিয়ে বলল,
তুমি এখন আমার মায়া জালে ফেসে গেছো বালক, তোমার এখন আর রক্ষা নেই। তুমি যে গান শুনে এখানে এসেছো সেটাও ছিল মায়া জাল। এখন তোমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মহিলাটির এই কথাটা বলার সাথে সাথে তার শরীরটা এক ভয়ঙ্কর বিভৎস রূপ ধারণ করলো, আর তার সাথে সাথে পুরো বাড়িটাও যেন উধাও হয়ে গেল। আবারও আমায় ধোকা দেয়, এক এক পর্যায়ে বন্দি বানিয়ে ফেললো, আর কাছে এসে আমার গলা চেপে উঁচু করে ধরলো। পুরুষ জিনের তুলনায় মহিলা জিনের শক্তি অনেক কম থাকে, সেখানে এত বড় বিপদ পার করে এসেছি, সেখানে আর কি। এই ভেবে সব শক্তি দিয়ে নিজের ছাড়িয়ে নিই এবং পাশে পড়ে থাকা একটা শুকনো ডালে তাবিজটা শক্ত করে বেঁধে সেই মহিলাটির শরীরে আঘাত করে। প্রত্যেকটা আঘাতের সাথে সাথে জিনটি যেন বিকট এক শব্দ করে আর বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এতটুকু বলে বিভৎস এক চিৎকার করতে থাকে। তখন আমি স্থির হয়ে মহিলা জিনকে বললাম, তোবা কোথায় বল। সে জিনটা তখন বলল, সামনে সে বাড়িটা আছে না, ওইখানে আছে। ওই জিনটাকে ছেড়ে দিয়ে সেই পথ ধরে আবারও হাঁটতে শুরু করি। অবশেষে সেই বাড়িটার কাছে পৌঁছে যায়, যেখানে তুবা আর দোলনায় বসেছিল। আমাকে দেখে ছুটে এসে বলল, আমি জানতাম তুমি পারবে, তুমি পারবে, তুমি ঠিক আছো তো? ভেতরে এসো, বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আমি তোমার কথায় অবাক হয়ে গেলাম। আমি বললাম, এখানে তুমি খাবার কোথায় পাবে? তখন তুবা বলল, তুমি মনে হয় ভুলে গেছো, আমি একটা পড়ি। আমি তখন বললাম, ও আচ্ছা, পড়ি যা ইচ্ছা করতে পারে তাই বুঝি? তুবা তখন বলল, কখনোই না, আমরা তোমাদের মতো সংগ্রহ করি, সব খাবার সংগ্রহ করি। এখন আর কথা না বাড়িয়ে চুপচাপ ভেতরে এসো, আমি খাবার বানিয়েছি, আসো আমার বন্ধুদের দিয়ে। আমি আর কথা না বাড়িয়ে বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। অপূর্ব এক ঝর্ণা, সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়লাম। তখন তুবা বলল, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। তোমার ডাকে আমি ভেতরে গেলাম। পুরো বাড়িটা সবকিছুই যেন ঝকঝক করছে। একটা টেবিলে বিভিন্ন রকমের খাবার সাজানো রয়েছে। আমি তখন তোমাকে বললাম, এসব কিছু আবার জাদু নাকি অন্য কিছু? তোমা হাসতে হাসতে বলল, এই সব কিছু আসল। আচ্ছা শোনো, তোমাকে আমি আসল আর মায়ার জিনিস চিনতে শিখাই। মায়ের কোনো জিনিস কোনো জায়গায় স্পষ্ট থাকে না, সেটা তোমার শরীরকে অর্ধেক বশ করে দেখানো হয়। আর আসল জিনিস তুমি সব কিছু স্বাভাবিকভাবে দেখতে পাবে। এখন বলো, তোমার কাছে কি মনে হচ্ছে? আমি তোমার কথায় হাসতে হাসতে টেবিলের চেয়ারে গিয়ে বসলাম আর বললাম, এই কথাটা আমায় আগে বললে আমার এত ঝামেলা পোহাতে হতো না। তোমার তখন বলল, হ্যাঁ, তারপর তুমি আমাকেও চিনতে না। আমি তখন বললাম, আচ্ছা তুমি ওসব দোলনায় বসে থাকো কেন সবসময় বলো তো? তুবা তখন বলল, এটা আমার ছোট্টবেলার অভ্যাস, আমার অনেক ভালো লাগে দোলনায় বসে থাকতে। আমি তখন বললাম, তোমার সাথে সারা দিন থেকেও যদি তোমাকে না চিনতে পারি তাহলে দোলনায় বসে থাকলে ঠিকই চিনব। তুবা তখন বলল, ও আচ্ছা বুঝি, দেখা যাবে, এখন খাবার খেয়ে নাও। তখনকার মতো খাবার খেয়ে একটু বিশ্রাম করতে থাকি। তখনই আমার সামনে উপস্থিত হলো মধ্যবয়স্ক কয়েকজন লোক। আমাকে সালাম দিয়ে বলল, বাকিটা পথ আমরাও আপনাদের সাথে যাব। তখন তুবা বলল, ওনারা হচ্ছেন আমার বাবার বন্ধু, সামনের পথে আরো অনেক ভয়াবহ হবে, ওনারা আপনাদের সাহায্য করবেন। আমি তখন বললাম, আচ্ছা আমরা হুজুরের কাছে আছি, তাহলে এত বিপদ কেন হচ্ছে আমাদের সাথে ওই জিনদের কিসের শত্রুতা? আমরা তো আমাদের গ্রামকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করার জন্যই হুজুরের কাছে যাচ্ছি, তাহলে ওদের সমস্যা হচ্ছে কোথায়? আমার কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। কারো মুখ থেকে কোনো আওয়াজ যেন বের হচ্ছে না। সেখানে থাকা লোকগুলো মাথা নিচু হয়ে গেল। কিছুটা রহস্য আছে যা তুবা আমার থেকে লুকাচ্ছে। তুবা ইশারায় সে লোকদেরকে পাঠিয়ে দিল। পুরো বাড়িটার সব লাইট বন্ধ করে দিয়ে আমাকে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের ঠিক মাঝখানে রেখে আমার মুখোমুখি হয়ে বসলো তুবা। তুবা চেহারায় বিস্ময়ের স্পষ্ট ছাপ। কিছু তো একটা লুকাচ্ছে আমার থেকে। কিছুক্ষণ ধরে এক ধ্যানে তাকিয়ে আছে সেই মোমবাতির দিকে। ধ্যানে মগ্ন হয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছে সে। তখনই আমি হালকা নরম সুরে তুবা বলে ডাক দিতে তুবার ধ্যান ভেঙেও কেঁপে উঠল। একটু মিষ্টি স্বরে বললাম, কি হয়েছে তোমার?
তখন তুবা একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে তোমার কাছ থেকে অনেক বড় একটা বিষয় আমি লুকিয়েছি। এটা আমাদের জিনদের গোপন বিষয়, তাই এই বিষয়ে কোনো মানুষকে জানানো নিষেধ। আমি তোমার কথা যেন থমকে গেলাম। তাহলে আমরা কোনো হুজুরের কাছে যাচ্ছি না, তবে আমরা কোথায় যাচ্ছি? তোমার তখন বলল, আমরা জিনদের কোর্টে যাচ্ছি, জিনদের একটা বিচার সভায়, এবং এর মধ্যে তোমাকে নিয়ে আসার পেছনে একটা কারণ লুকিয়ে আছে। তবে সেটা জানলে হয়তো বা তুমি আমাকে বিশ্বাস করবে। আমি তখন বললাম, তুমি আমাকে সব কিছু খুলে বলো, আমি কখনোই তোমাকে ভুল বুঝবো না। তুবা তখন বলল, তোমাকে এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমাদের ক্ষমতা ফিরে পাওয়া। আমি তখন বললাম, হ্যাঁ সেটা তো আমি জানি, তোমাদের আর স্বাধীনতা তোমরা ফিরে পেতে আমাকে নিয়ে এসেছো, তবে এখানে মিথ্যাটা কোথায়? তুবা তখন বলল, আসলে আমি হচ্ছি পরীদের জগতের রাজকন্যা, যেটা আমি তোমাকে কখনো বলিনি। আমার বাবা পুরো জিন জগতের সরকার ছিল, আর আমার আম্মা ছিল পরী জগতের রানী। বছরখানেক আগের কথা, পশ্চিম অঞ্চলের একটা খারাপ জিন মানুষের ক্ষতি করায়, তার শাস্তির জন্য কোর্টে আমার বাবার বিচার জন্য ডাকা হয়। আমি আমাদের প্রাসাদের পেছনে দোলনায় তুলছিলাম। আমার আম্মা তখন প্রাসাদের ভেতরে ছিল। বাবা তার সেনাপতির সাথে কোর্টে চলে যায়। তবে সেই দিনটা ছিল বাবার রাজত্বের শেষ দিন। বাবা চলে যাওয়ার একটু পরে কয়েকজন জিন সেনারা এসে আমাদেরকে প্রাসাদে ঢুকে পড়ে। তবে তাদের উদ্দেশ্য ছিল আমাকে তুলে নিয়ে যাওয়া, কিন্তু আমাকে প্রাসাদে না পেয়ে আমার আম্মাকে বন্দি বানিয়ে নিয়ে যায় সেই জিন সেনারা। আমি তাদের পিছু যেতে দেয়, কিন্তু আমাকে দাসীরা যেতে দেয় না। আমার বাবা ততক্ষণে কোর্টে গিয়ে বিচার সভায় তার সিংহাসনে আসন গ্রহণ করেছে। আমার বাবার কাছে ছুটে যায়, কিন্তু লাভ হয়নি, কারণ বিচার সভায় সঠিক বিচার না হওয়া পর্যন্ত সেখান থেকে বের হলে তার ক্ষমতা হারাতে হবে, আর নিয়ম অনুযায়ী সঠিক বিচার না করলেও তার সিংহাসন ছাড়তে হবে। তখন সেনাপতি আমার বাবার কানের কাছে গিয়ে বলে, যদি আপনার বিবিকে বাঁচাতে চান তাহলে সিংহাসন ছেড়ে দিন, আর নয়তো দোষীকে নির্দোষ বলে ছেড়ে দিন। আসলে এইসব কিছুর পিছনে সেনাপতির হাত ছিল। সেনাপতি আমার বাবার পুরনো বন্ধু, কিন্তু ও আমার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য এমন ষড়যন্ত্রটা করেছিল। কিন্তু আমার বাবা এই পরিস্থিতি মোটেও সাহস হারাননি। বাবার কাছে সেই আসামি জিনটা তার সঠিক বিচার করে সেনাপতিকে বন্দি করার নির্দেশ দেয়। আসলে সেনাপতি এমনিতে অনেক বোকা ছিল, সে অনেকবার এমন বোকামি করেছে, কিন্তু তার কোনো ফল পায়নি। বন্ধু বলে আমার বাবা তার প্রতিবারই মাফ করে দিত। তাকে জিজ্ঞেস করে আমার আম্মা কোথায়, তখন সে বলে, আদায় রাখতামা তাকে রাজত্বের লোভ দেখিয়ে এই কাজ করিয়েছে। রানী এখন কোথায় আছে তা শুধু আদায় রক্তময় জানে। আদায় রক্তমার কথা শুনে আমার বাবার চোখ বড় বড় হয়ে যায়। বাবার চোখে ভয়ের ছাপ ছিল, এবং ছাপ দেখে পুরো সিনাতল যেন থমকে গেল। এই প্রথম সময় আমার বাবার মধ্যে অবিশ্বাস্য এক ভয় দেখতে পেল। আমিও বাবার মধ্যে এই ভয় দেখে যেন হতভম্ব হয়ে গেলাম। কে এই আদায় রক্তমা, যার কথা শুনে বাবা থমকে গিয়েছিল? ঘটনা কি? কাউকে কিছু না বলে আমার বাবা বাড়িতে ফিরে আসে। মন মরা হয়ে এক থেমে তাকিয়ে একা জানালার বাইরে তাকিয়ে থাকে। আমি বাবার এমন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারি না। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি আদায় রক্তমা, বলো না, আর আম্মাকে কেন বন্দি করে রেখেছে? তখন বাবা যা বলল তার শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। বাবা বলল, আদায় রক্তমা হচ্ছে তোমার খালা। এই পুরো রাজ্যটা রানী হতে চেয়েছিল সে, কিন্তু তোমার খালা আদায় রক্তমা ছিল একটা পিশাচ, আর তোমার নানু ছিল এই পিশাচ জগতের রানী। কোনো পিশাচকে ক্ষমতা দিবে না বলে তোমার নানু সায়রাকে, মানে তোমার আম্মাকে, জিনের জগতের রানী ঘোষণা করে, আর তোমার আম্মুর সাথে আমার বিয়ে হওয়ার পর আমাকে এখানে রাজা হিসেবে প্রাধান্য দেয় তোমার আম্মার সায়রা। তোমার নানু দুটাই মেয়ে ছিল, কিন্তু ভাগ্য খারাপ থাকায় আদায় রক্তমা পিশাচের রূপে জন্ম হয়, আর তার কিছুদিন পরেই তোমার নানা ইন্তিকাল করেন। ক্ষমতা আদায় রক্তমাকে না দেওয়ার ক্ষোভে ক্ষিপ্ত হয়ে তোমার নানুকে সে মেরে ফেলেছিল সে পিশাচ। তারপর পৃথিবীর সবচেয়ে বড় আদালত তাকে 20 বছরের সমুদ্র বন্দি করে রাখার নির্দেশ দিয়েছিল। আজ 20 বছর পূর্ণ হয়েছে, এখন আদায় রক্তমা মুক্ত হয়ে গেছে। ওই পিশাচ তোমাদের আম্মাকেও মেরে ফেলার আগে তার ক্ষমতা তুলে দিতে হবে।
আমার বাবা ঠিক তাই করে। আদায়া রক্তমার হাতে ক্ষমতাটা তুলে দেয়। আদায়া রক্তমা তার পিশাচ আর পিশাচ দল নিয়ে পুরো রাজ্য অত্যাচার শুরু করে, কিন্তু আমার আম্মা সায়রাকে মুক্ত করেনি, তাকেও সমুদ্রে বন্দি করে রেখেছে। এখন এই জিন রাজ্যে ওই পিশাচ শয়তানটা পিশাচের রাজ। আমরা ওদের সাথে যুদ্ধ ঘোষণা করব, কিন্তু অনেক নিরীহ প্রাণ যাবে, তাই আমরা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি। আর তুমি এখন আমাদের একমাত্র সাহায্য করতে পারবে। আর তোমাকে যে হুজুরে তাবিজ দিয়েছে না, সেটা কোনো মানুষ নয়, সে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় জাদুকর। যাই হোক, তোমাদের যখন যে জাদুকর প্রথম দেখেছিল তখন সে বলেছিল একমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারবে। আমরা নিজেদের মধ্যে একটা আশা খুঁজে পেয়েছিলাম, তবে তুমি যখন সেই বাস ছেড়ে গিয়েছিলে তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি সেই শয়তানরা। তখন আমরা বুঝে গিয়েছিলাম একমাত্র তুমি এখন আমাদের ক্ষমতা ফিরিয়ে দিতে পারবে। আর সবাইকে সেই প্রমাণটা দেওয়ার জন্য তোমাকে এই জঙ্গলের শয়তানের আস্তানা থেকে একা আসতে বলেছিলাম, আর তুমি নিজের অজান্তে সেটা করে দেখিয়েছো। এখন তুমি আমাদের সাহায্য করতে পারবে, কারণ ওই পিশাচের কালো জাদু তোমার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের গ্রামের লোকজন আমরা হেফাজত করে রেখেছিলাম, আর আমাদের জাদুকর হুজুর রূপে ধারণ করে ওদের সবাইকে তাবিজ দিয়েছে। এইখানে কোনো সাধারণ হুজুর কিছুই করতে পারতো না, কারণ এখানে জিনদের বাদশাহ সরকারদের আগমন করে। তোমার কাছ থেকে এই কথা শুনে আমি থমকে গেলাম। আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, তার আমি কিছুই স্বাভাবিকভাবে ভাবছি। যেভাবে হোক আমাকে তোমার সাহায্য করতেই হবে। তোমাকে বললাম, এখন আমার কি করতে হবে? আমি তোমাদের সব কিছু করতে রাজি আছি, সত্যি বলছি। তখন তুমা বলল, ওই পিশাচ আদায়া রক্তমা আমার আম্মা আর আব্বাকে কালো জাদু করে যাচ্ছে। সামনের অমাবস্যার রাতে ওই পিশাচ শয়তান উপাস্য করে কালো জাদু করবে, তাই আমাদের সেই দিনই পিশাচ আদায়া রক্তমার উপরে আক্রমণ করতে হবে, এবং এই কাজ শুধু তোমার আর আমাকেই করতে হবে। আমরা দুজনে ছাড়া আর কেউ এই কাজ করলে তার জীবন হারাতে হতে পারে, তবে আমাদের দুজনে ওই পিশাচ বেশি ক্ষতি করতে পারবে না। ওকে শেষ করে দেওয়াটা এতটা সহজ হবে না। তোমার সব কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। আমাকে তোমার তাদের বিশাল প্রাসাদে নিয়ে গেল। সেই জাদুকর তার জাদুবিদ্যা শুরু করে দিল। অমাবস্যার রাতের 3 দিন আগে সে জাদুকর আমাকে বিশেষ শক্তি দিয়ে শক্তিশালী করবেন। অমাবস্যার রাতে আর মাত্র 5 দিন বাকি। ওদিকে পিশাচ আদায়া রক্তমা তার বিশাল শয়তান সৈনিক আর তার শক্তি উপাসনা শুরু করে দিয়েছে। এভাবে 1 দিন কেটে গেল, হাতে মাত্র আর 4 দিন বাকি। তবে তোমার বাবাও গুছিয়ে রাখছে এক বিশাল সৈন্যদল, যাতে শত্রুর মুখোমুখি হতে তার কোনো বাধা না আসে। কিছু ক্ষমতা পিশাচের হাতে দেওয়ার কাজটা সে খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবুও সবাই সবার শ্রেষ্ঠটা চেষ্টা করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কোনোভাবে যদি আমি আর তোমরা পরাজিত হই, তবে সে বিশাল সৈন্যদল আক্রমণ করে পিশাচকে হারাতে না পারলেও আমাকে হারিয়ে আসতে পারবে। তবে সবারই মনে বিশ্বাস আমি সফল হবই। সবকিছুর আগে তোবা আম্মার সায়রা রানীকে মুক্ত করে নিয়ে আসতে হবে, না হলে ওই শয়তানের উপর আক্রমণ করার সময় আদায়া রক্তমা রানী সায়রাকে চিরকালের মতো বন্দি করে ফেলতে পারে। সেই রাতে জাদুকর তার শ্রেষ্ঠ বিদ্যা দিয়ে সায়রা রানীর মুক্তির উপায়ের জন্য সাধনা করতে শুরু করে। জাদুকর জাদুর কার্যক্রম শুরু করে দিয়েছে, আর আমি পাশের রুমে তার ডাকের জন্য অপেক্ষা করছি। মূলত আমাকে দিয়ে রানী সায়রা মুক্ত করার উপায় প্রকাশিত হবে। রুমের ভেতরে পায়চারা করছে। কিছুক্ষণ পরে আমার প্রয়োজনে পাশের রুম থেকে জাদুকর খবর পাঠালো। সাথে সাথে আমার রুম থেকে বের হয়ে যে রুমে জাদুর কাজ করছিলাম তার দরজার সামনে গিয়ে হাজির হলাম। তখন সে জিনটি আমাকে ডাকতে গিয়েছিল। সে বলল হাত মুঠ করে দরজায় 3 বার আঘাত করতে। আমি ঠিক তেমনটাই করলাম, আর সাথে সাথে রুমের দরজাটা খুলে গেল। রুমটা বিশাল আকারের, যা দেখে আমি ভীষণ চমকে গেলাম। ঠিক রুমের মাঝখানে বসে আছে জাদুকর, আর তার চারপাশে বৃত্তাকার দাও দাও করে যেন আগুন জ্বলছে। তবে আগুনটা এমনই জ্বলছে না, বিশেষ করে বেশ কয়েকটা কাকতাড়ুয়া গোল করে সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি রুমে ঢুকতেই পেছন থেকে দরজা একাই বন্ধ হয়ে গেল, এবং জাদুকর চোখ বন্ধ করে তার জাদুবিদ্যা পড়ে তার সামনে ফু দেয়। সাথে সাথে খানিকটা জায়গা আগুন নিভে জাদুকরের দিকে যাওয়ার পথ হয়ে যায়। সেই জিনদের
জাদুকর আমাকে ইশারা করে তার সামনে গিয়ে বসতে পারে। আমি অধীর পায়ে গিয়ে নিভানো কাঠতাড়ুয়াকে ডেঙিয়ে বৃত্তের ভেতরে প্রবেশ করলাম। তবে আমি বৃত্তের ভেতরে ঢুকেই সাথে সাথে আবারও তাও তাও করে আগুন জ্বলে উঠল। জাদুকরের দুইটা হাতের কিংবা পায়ের হাড় এবং সামনে কিছু শুকনো কাঠের উপরে একটা মানুষের মাথার কঙ্কাল রাখা। জাদুকর আমাকে ইশারা করে তার মুখোমুখি বসতে বলল। জাদুকরের পুরো শরীরটা কালো আর লাল কাপড় পেঁচানো, চেহারাটা বেশ অদ্ভুত। জিনদের এমন অদ্ভুত রূপ দেখতে আমার বেশ অভ্যস্ত হয়ে গেছি। তাই সেদিন আর ধ্যান না দিয়ে জাদুকরের চাদর দিকে লক্ষ্য করলাম। কিছুক্ষণ পরপরই চোখ বন্ধ অবস্থায় তার শরীরটা কেঁপে উঠছে এবং তার সাথে সাথে সে হাড় দুটো নিয়ে সামনে থাকা মাথার কঙ্কালে আঘাত করছে। বেশ কিছুক্ষণ এমন করার পর হঠাৎ জোর দিয়ে একটা দম নিয়ে সেই শুকনো কাঠের উপরে রাখা মাথার কঙ্কালে ফু দিল। তার মুখ থেকে নীল ধোঁয়ার মতো বেরিয়ে সেই মাথার কঙ্কালের উপরে পড়তেই সে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তখনই আমি লক্ষ্য করলাম চারপাশে বৃত্তাকার সাজানো কাকতাড়ুয়া গায়ে ছেঁচানো এবং আগুন ঝরে ঝরে মতো করে পড়ছে, তবে আমার গায়ে কোনো প্রভাব যেন পড়ছে না। এদিকে জাদুকর চোখ বন্ধ করে হাতটি দুটো শক্ত করে চেপে ধরে কেঁপে কেঁপে কিছু একটা পড়ছে। প্রায় কিছুক্ষণ পর এমন পরিস্থিতি থাকার পর হঠাৎ জাদুকর জোরে একটা ফু দিয়ে সেই মাথার কঙ্কালে জ্বলে থাকা আগুনটাকে নিভিয়ে দিলেন এবং সাথে সাথে চারপাশটা আগুনে নেভে গেল এবং সে কাকতাড়ুয়াগুলো ছাইতে পরিণত হলো। পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে জাদুকর চোখ খুলল এবং হাঁটিটাকে দুটো পাশে রেখে দিল। তখনই জাদুর হাতে ইশারা করতেই সেখানে একটা পানি ভর্তি পাত্র হাজির হলো এবং আবার হাত দ্বারা ইশারা করে সে আয়নার সামনে হাজির করলো। তখন জাদুকর হাত মুঠ করে কিছু একটা পরে ফু দিল এবং হাতের মুঠো খুলতে তার হাতে একটা সবুজ রঙের শিশি চলে আসলো। আমার হাতে সেই শিশিটা দিয়ে পড়ল, এটা দম বন্ধ করে এক নিঃশ্বাসে পান করো। আমি জাদুকরের হাত থেকে শিশিটা নিয়ে তার মুখ উঠিয়ে সাথে সাথে তার ভেতরে থাকা সবুজ পানি দম বন্ধ করে এক নিঃশ্বাসে পান করলাম। তবে আমি যে পান করলাম তা আমার মনে হলো না। তখন জাদুকর আমার দু হাত এবং দু হাতের সাথে স্পর্শ করে চোখ বন্ধ করে আবারও কিছু একটা পড়তে লাগলো। হঠাৎ আমার শরীরে আজব রকম শক্তি শুরু হয়ে গেল। তখনই জাদুকর বলল, শক্ত করে চোখ বন্ধ করো। আমিও শক্ত করে চোখ বন্ধ করে পাতাটা চেপে ধরলাম। চোখ বন্ধ করে কি সব যেন আজব আজব জিনিস দেখতে পেলাম। দেখি সমুদ্রের ভিতরে ঝিনুকের মধ্যে একজন মহিলা বসে আছে। আবার দেখছি এক ভয়ঙ্কর জায়গায় কয়েকজন আজব আজব লোক একটা কাচের পাত্রের পাশে দাঁড়িয়ে সেটা পাহারা দিচ্ছে। সেই কাচের পাত্রের মধ্যে পানি ভর্তি এবং ময়ূরের পাখার মতো কিছু একটা ভাসছে। বারবার শুধু দুইটা জিনিসই দেখতে থাকি, সমুদ্রের মধ্যে সে ঝিনুক আর কিছু পাহারা দিচ্ছে সে কাঁচের মাত্রে। হঠাৎ জাদুকর আমার হাত ছেড়ে দিল। আমি স্বপ্নের ঘোর থেকে যেন জেগে উঠলাম। তখন জাদুকর আমার সামনে থাকা একটা পানি ভর্তি পাত্রের উপরে তাকাতে বলল। আমি তখন পানির মধ্যে তাকিয়ে দেখি সে ঝিনুকটাকে যার মধ্যে বসে আছে একজন মহিলা, তবে সেখানে সেই ঝিনুকটাকে ঘিরে ধরে রেখেছে কয়েকটা কালো ছায়া। অদ্ভুত বিষয় হচ্ছে সে কালো ছায়াটাকে আমি চোখ বন্ধ করে স্বপ্নের ঘরে দেখিনি। তখন জাদুকর আমাকে জিজ্ঞেস করলো, পানির মধ্যে কি একই জিনিস দেখতে পাচ্ছ? তখন আমি বললাম, না, শুধু সমুদ্রের ঝিনুকটাকে দেখতে পাচ্ছি আর চারপাশে কয়েকটা কালো ছায়া ঘুরতে দেখা যাচ্ছে। তখন জাদুকর খানিকটা ভেবে মাথা নাড়িয়ে বলল, খুব কঠিন পারা, খুব কঠিন পারা। তখন জাদুকর সেই পানির পাত্রটা সরিয়ে আয়নায় আমার সামনে রেখে বলল, দেখো তো আয়নাতে কি দেখতে পাচ্ছ বলো? আমি আয়নার দিকে তাকিয়ে দেখি এখানে স্পষ্টভাবে সেই পানির ভেতরে কাচের পাত্রটি দেখা যাচ্ছে, যার মধ্যে ভাসছে ময়ূরের পাখার মতো কিছু একটা, আর তার পাশে সেটাকে ঘিরে পাহারা দিচ্ছে কিছু অদ্ভুত মানুষ। অবশ্য মানুষ বললে ভুল হবে, তারা হচ্ছে ভয়াবহ জিন। হঠাৎ লক্ষ্য করলাম সে কাচের পাত্র ভেতরটা ময়ূরের পাখনাটা এবার সবুজ এবং একবার নীল রং ধারণ করছে, আর পাত্রের ভেতরের পানিটা কিছুক্ষণ পর পর লাল হয়ে যাচ্ছে, আবার আগের রূপে ফিরে আসছে। তখন জাদুকর আমাকে জিজ্ঞেস করলো, আয়না কি একই জিনিস দেখতে পাচ্ছ?
তখন আমি বললাম, সেই কাঁচের পাত্রের ভেতরে ময়ূরের পাখনার মতো জিনিসটা একবার সবুজ হচ্ছে, একবার নীল হচ্ছে, আবার একটু পরে লাল রং ধারণ করছে। জিনদের জাদুকর এই কথাটা শুনে মুচকি হাসলো। সে কোনো একটা সূত্র খুঁজে পেয়েছে। তখন জাদুকর আমাকে উদ্দেশ্য করে বলল, ওই পাত্রের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেই সমুদ্রের মধ্যে দেখা ঝিনুকের চাবি। আর ঝিনুকের মধ্যে বইরাটাকে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন আমাদের রানী সায়রা। আদায়া রক্তমাতাকে সমুদ্রের গভীরে ওই ঝিনুকের মধ্যে বন্দি করে রেখেছে এবং পাহারায় বেশ কঠোরভাবে রেখেছে। তবে আমাদের কাছে সেটা কিছুই না। আমি তখন কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, তাহলে ওই কাঁচের পাত্রের ভেতরে ওই ময়ূরের পাখার মতো জিনিসটা নিল আর সবুজ রং, ঘটনাটা কি? আমি বুঝতে পারলাম না, এরকম হলো কেন? তখন জাদুকর বলল, যতদিন রানীর প্রাণ থাকবে ততদিন ওই জিনিসটার রং বদলাতে থাকবে। আর রানীর সায়রা যদি সেখানে মৃত্যুবরণ করে তবে সেটা বিবর্ণ হয়ে যাবে। জাদুকর আরো বলল, এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রানীকে উদ্ধার করতে হবে। এই বলে জাদুকর সবাইকে সেখানে উপস্থিত হতে বললেন এবং আবার চোখ বন্ধ করে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তুবা আর তুবার বাবা সহ জিন আর পরীরা উপস্থিত হয়ে যায়। সবাই জাদুকরের মুখের দিকে তাকিয়ে তার বলল অপেক্ষা করছে। তারপর জাদুকর ধ্যান শেষ করে চোখ খুলে বলল, রানী সায়রার সন্ধান পাওয়া গেছে। সে একদম সুস্থ স্বাভাবিক আছে এবং আমাদের কাছে গোপন বার্তা পাঠিয়েছেন। জাদুকরের কথা শুনে সবাই যেন দম ফিরে পেল। তুবা বাবার মুখের দিকে বীরত্বের একটা হাসি ফুটে উঠেছে। বেশ সাহসের কণ্ঠে বলে উঠল, আদায়া রক্তমার সময় শেষ। তুবার বাবা জিনদের রাজাকে বললেন, সেনাপতিদের তার সৈন্য নিয়ে পাঠিয়ে দাও। আর সেই সেনাপতিরা আর কেউ না, সে বৃদ্ধ যে রানী সায়রাকে বন্দি করেছে। আমি বেশ অবাক হয়ে গেলাম রাজার এমন উক্তি শুনে, যে তাদের রাজ্যের কেড়ে নিয়ে যাচ্ছিল তাকে রানী সায়রা উদ্ধার করতে পাঠাতে বলে প্রফুল্ল মনে সেখান থেকে চলে যাচ্ছে। তখন তুবা আমার পাশে এসে বসে আমার দিকে তাকিয়ে বলল, কি বাবার কথা শুনে খুব অবাক হলে বুঝি? আমি তাকে বললাম, আচ্ছা ওই সেনাপতি যদি আবার বেইমানি করে তখন তুমা বলে উঠল, আচ্ছা এত কিছু পরেও বাবা ওই সেনাপতির আবার দায়িত্ব কেন জানো? কারণ সেনাপতি অনেক বাহাদুর, শক্তিশালী, আর ওই সেনাপতি কখনো নিজের বুদ্ধিতে কোনো কাজ করে না। আমার বাবা খুব ভালো করে জানে বাবার কোনো ক্ষতি করবে না। রাজা তো সবাই হতে চায়, আর ওর মনেও রাজা হওয়ার স্বপ্ন অনেক আগে থেকে দেখছিল। আদায়া রক্তমা অনেক আগে থেকে দেখছিল। তবে এখন সেনাপতি আর ভুল বুঝতে পেরেছে, আর নিজের জীবন দিয়ে হলেও এখন আম্মাকে মুক্ত করে নিয়ে আসবে। তখনই সেনাপতি সেখানে উপস্থিত হয়ে গেল। জাদুকরের সামনে বসে পড়ল, আমাদের কি কি করতে হবে বলুন। তখন জাদুকর বলল, পশ্চিমের নুড়ি দ্বীপটা আছে না, ছোট্ট একটা কুটির আছে যার কোনো দরজা নেই, তবে তোমাকে দরজা বানিয়ে নিতে হবে। ভেতরে বিশেষ শক্তি সম্পন্ন কিছু জিন আছে, তাদের মেরে ফেলে সেই পাত্রটি তোমাকে তোমার কাছে নিয়ে আসতে হবে। এই বলে তাকে ছোট্ট একটা চাকুর মতো বিষয়টা দিল এবং বলল, এইটাই তোমাকে ওই কুটিরের দরজা বানাতে সাহায্য করবে। সকলকে বিদায় জানিয়ে সেনাপতির তার বিশেষ কিছু সৈন্য নিয়ে বেরিয়ে পড়ল পশ্চিমের নুড়ির দ্বীপে। এদিকে জাদুকরি তার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকটা তরবারি তার সামনে রেখে চোখ বন্ধ করে জাদুবিদ্যা পড়ছে। একটু পরে কয়েকটা সুতো দিয়ে সেই তরবারির হাত নিতে বেঁধে দিল এবং সাথে সাথে তরবারিগুলো আগুনের মতো একটা চলে উঠল। তখন তুবা বলল, এখানে আমাদের টাকাটা ঠিক হবে না, চলো আমরা বাইরে যাই। যেতে যেতে আমি তুবাকে জিজ্ঞেস করলাম, ওই তরবারির গুলা কি করছে? আমি বুঝলাম না। তখন তুবা বলল, ওই তরবারি দিয়ে কালো জাদু নষ্ট করবে। তখন আমি বুঝে গেলাম যে ওই তরবারি দিয়ে ঝিনুকের পাশে থাকা ছায়াগুলোকে বিনাশ করা যাবে, আর ওগুলো তাহলে কালো জাদু, কোনো জিন না। বেশ কিছু সময় কেটে গেল এবং এতক্ষণে নিশ্চয়ই সেনাপতি সেখানে পৌঁছে গেছে। হঠাৎ প্রাসাদ থেকে জাদুকরের ডাক পড়লো, ছুটে গেলাম সেখানে। তখন জাদুকর আমাকে বলল, আমাদের সেনাপতি সেই কাচের পাত্রটা দখল করে নিয়ে আসছে, তবে আদায়া রক্তমার কাছে এই খবর পৌঁছে গেছে। আদায়া রক্তমা এখন কি করতে যাচ্ছে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। তোমাকে আবার শীতল পান করতে হবে, ঠিক আছে? এই বলে জাদুকর আমাকে আবার সবুজ শিশি দিয়ে বের করে দিলেন আর বললেন, এটা পান করো এক নিঃশ্বাসে।
আমি শিশির মুখ খুলে শীতল পান করার সাথে সাথে জাদুকরের মতো হাতটা যেন স্পর্শ করলো এবং চোখ বন্ধ করতে বলল। আমি চোখ বন্ধ করলাম এবং স্বপ্নের ঘরে পৌঁছে গেলাম আর দেখলাম পুরাটা পিশাচ দল সে সমুদ্র ঝিনুকটার দিকে যাচ্ছে। আবার দেখছি কয়েকজন জাদুকর একসাথে বসা এবং তাদের সামনে তুবার বাবা এবং মায়ের ছবি রাখা এবং সেই ছবি দুটো তারা শুয়ের মতো করে সরু কিছু একটা নিক্ষেপ করছে। তখনই জাদুকর আমার হাতটা ছেড়ে দিল। আমি স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পরেই সেই পাত্রটা নিয়ে সেনাপতির জাদুকরের সামনে হাজির হলো। জাদুকরের সেই পাত্রটা সামনে রেখে দুই হাত দিয়ে সেই পাত্রটা চেপে ধরে চোখ বন্ধ করে তার জাদু মন্ত্র পড়তে লাগলো। তখনই সেই কাঁচের পাত্র থেকে ময়ূরের পাখনার মতো জিনিসটা ধীরে ধীরে যেন একাই উপরে উঠে আসলো। জাদুকর সেই ময়ূর পাখনাটা লাল রুমাল দিয়ে পেঁচিয়ে সেনাদের হাতে দিলেন। তার সাথে তরবারিগুলো সেনাপতির হাতে দিয়ে তার কানে কানে কিছু একটা বললেন। তখন সেনাপতি জাদুকরকে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে এই কাজ কিচ্ছু না। সেনাপতি জাদুকরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রানী সায়রাকে উদ্ধার করতে। জাদুকর আমাকে বলল, সময় এসে গেছে যুদ্ধের। আদা রক্তমাকেও বেশি কঠোরভাবে প্রস্তুতি নিচ্ছে, তাই আমাদের সতর্ক হতে হবে এবং নিজেদেরকে শক্তিশালী করে তুলতে হবে। অমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। আমি প্রাসাদের রুমে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই হঠাৎ বাইরে হইচইয়ের আওয়াজ শোনা গেল। বাইরে ছুটে গিয়ে দেখি আদার রক্তমাতার সৈন্যদের আক্রমণ দিয়ে পাঠিয়েছে। বাইরে বলছে বিশাল যুদ্ধ, কিন্তু পেরে ওঠেনি আদার রক্তমা শয়তান সৈন্যদল। সকলকে শেষ করে দিয়ে দুজনকে বন্দি করে রাখে। রাজা তখন মুচকে হেসে বলে, জানতাম আদা রক্তমা এখন বোকামিটা করবে, আর এটাই হবে ওদের পতনের প্রধান উৎস। কিছুক্ষণ পরে সবাইকে চমকে দিয়ে সেনাপতি রানী সায়রাকে নিয়ে আসলো। তুবা আর তুবার বাবা রানী সায়রাকে আলিঙ্গন করলো। রানীকে দেখে পুরো প্রাসাদ আনন্দে যেন শেষ নেই। এবার সময় আদার রক্তমার উপরে আক্রমণ করার। সবার অপেক্ষা অমাবস্যার রাতের। ওদিকে আদার রক্তমা তার বোকামি বিষয়টা ভালোভাবে বুঝে গেছে। তার সৈন্যদের থেকে আমার গোপন তথ্য জেনে যাব, সেটা আগে ভাবিনি। তবে আদার রক্তমা বেশ কঠোর পদক্ষেপ নিয়ে এগুচ্ছে। অবশেষে 3 দিনের সমাপ্তি হলো। আজ রাত অমাবস্যার রাত। জাদুকরের সাথে একজন জাদুকর মিলিত হলো। তারা দুজন সবকিছু প্রস্তুত করে রাতের অপেক্ষায় রইল। গত 3 দিন ধরে তারা তাদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। আজ তা প্রকাশের দিন। ওদিকে তুবা বাবা তার সৈন্যদল নিয়ে প্রস্তুত। আমিও রাতের জন্য গভীর অপেক্ষায় নিমগ্ন। সন্ধ্যার পর থেকে ডাক এলো জাদুকরের। গিয়ে দেখি সবাই সেখানে থেকে আগে থেকে প্রস্তুত। জাদুকর আমাকে তার সামনে গিয়ে বসতে বলল। আমাকে বলল, সেখানে অনেক অবাস্তব ঘটনা ঘটবে, কিন্তু তবে এখন কখনো কিছু দেখোনি, এতে কোনো রকম আতঙ্ক হবে না, ঠিক আছে? যা দেখবে কোনো ভয় পাবে না। আমি জানি তুমি কোনো কিছুতে ভয় পাবে না, তবে তোমাকে ভয় দেখানো আপ্রাণ চেষ্টা করবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধোঁকা। শয়তানরা শুধু মানুষকে ধোঁকার মাধ্যমে হারাতে পারে, শক্তি দিয়ে কখনো হারাতে পারে না। তাই তুমি যা দেখবা তা বিশ্বাস করবা না। অবশেষে অমাবস্যার রাতে মুখোমুখি হলাম। রুমের মধ্যে একটা মাটির খাটিয়া বসানো। জাদুকর আমাকে সেই মাটির খাটিয়ার উপরে গিয়ে শুতে পড়ল। আমি খাটিয়ার উপরে শুয়ে আসি আর দুজন জাদুকর আমার চারপাশে যেন ঘুরে ঘুরে একটা মন্ত্র পড়ছে আর বারবার আমার শরীরে ফু দিচ্ছে। কিছুক্ষণ পর আমার হাতে একটা লাল কাপড় বেঁধে দিল এবং সে মানুষের মাথার কঙ্কালটা আমার পাশে এসে এনে রাখলো। দুজনেই জাদুকরের হাতে 2টো করে হাড্ডি। তারা গোল গোল করে ঘুরছে আর হাড্ডিগুলোকে একবার আমার শরীরে স্পর্শ করছে, একবার সে কঙ্কালটাকে স্পর্শ করছে। তখনই আস্তে আস্তে আমার শরীর ছেড়ে দিতে লাগলো। আমি যেন কোনো এক ঘোরের মধ্যে হারিয়ে গেছি। তখনই শেষবারের মতো দেখলাম জাদুকর আমার শরীর সম্পূর্ণ সবুজ রঙের পানি ঢেলে দিল। তারপর আমার আর কিছুই যেন মনে নেই। চোখ খুলে দেখি আমি দাঁড়িয়ে আছি বিশাল এক মঞ্চের উপরে। গোল আকারের মঞ্চের চারিপাশে পিশাচ আর পিশাচরা আমাকে দেখে বিকট এক হাসি দিল, চিৎকার করছে, যেন মনে হচ্ছে সেখানে শয়তানদের এক বড় সমাবেশ তৈরি হয়েছে। কিন্তু মঞ্চটার উপরে আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ সেখানে কিছু ধোঁয়ায় হারিয়ে গেল এবং সেই ধোঁয়ার কিছুই যেন দেখা যাচ্ছে না। এবং বেশ কিছুক্ষণ পর ধোঁয়া থাকার পর হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। তবে কিছুক্ষণ স্বাভাবিক হয়নি।
বরং বিপদ আরো বেড়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি আদায়ের রক্তমার সিংহাসনের সামনে। বিশ্রী আর বিকট চেহারার কাটা জিন আমাকে ধরে দিয়েছে। তখন সিংহাসন থেকে আদায়ের রক্তমা বলে উঠল, তুই তুই এখানে এসে মোটো ভালো করিসনি, এখান থেকে চলে যা, তোরই ভালো হবে। আমি তখন বললাম, আমি যাবো, তবে তোকে মেরে এখান থেকে যাবো। এই বলে জাদুকরের কথা মতো 3টা টানি দিলাম। সাথে সাথে আমার সাথে জাদুকরের সেই জাদুকরের তরবারিটা চলে আসলো। আমার হাতে তরবারিটা দেখে সেই বিশ্রী জিনগুলো পিছে সরে গেল। তখনই আদার রক্তমা সিংহাসন ছেড়ে উঠে আমার দিকে আসলো, আমার সামনে দাঁড়িয়ে পড়ল। ওই তরবারিটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই সেখানে তোমার আগমন ঘটলো। হাতে একটি অস্ত্র নিয়ে আমার দিকে এগিয়ে আসলো এবং দাঁড়ালো। তোমাকে দেখে আদা রক্তমার চোখ যেন বড় বড় হয়ে গেল। তোমার হাতের সে অস্ত্রটা এবং অস্ত্রটা থেকে সে পিছনে সরে গেল এবং তার সাথে সাথে সে আবারও ধোঁয়ায় সব কিছু ঢেকে গেল। তখন পাশ থেকে তুবা আমার হাতটা ধরে বলল, কোন কিছুতে ধ্যান দিবা না। এটা বলতে সেখান থেকে সবকিছু যেন পাল্টে গেল। ধোয়ার মতো দেখি আমার সামনে বাঁধা অবস্থায় আমার দাদা আর চাচা একটা রুমের মধ্যে বাঁধা অবস্থায় ছটফট করছে। এদিকে তুবা আমার পাশে নেই। দাদা চিৎকার করে আমাকে তার কাছে ডাকছে। এটা দেখে আমি কিছু সময়ের জন্য থমকে গেলাম। চাচার পুরো শরীরটা যেন রক্ত ঝরছে। হঠাৎ পেছন থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। পেছনে তাকিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা উল্টো হয়ে ঝুলে রাখাছে এবং বাচ্চাটি কান্না করছে। তখনই আমি টের পেলাম আমার শরীরটা কেমন যেন বশ হয়ে আসছে। হঠাৎ মনে পড়ল তোমার কথা। তুবা আমাকে বলেছিল যে যখন কোনো মায়ার জিনিস দেখানো হবে তখন শরীর বশ করে দেখানো হয়। আমি ভালোভাবে বুঝে গিয়েছিলাম আমাকে এগুলো মায়া দেখানো হচ্ছে, আর কিছুই নয়। আমি পরাজিত হওয়ার জন্য ধোঁকা খেয়ে যাচ্ছিলাম। ওদিকে ধ্যান না দিয়ে দরজার বাইরে বেরিয়ে গেলাম। চারপাশটা আবারও ধোঁয়ায় পরিণত হলো। ধোঁয়ায় কোনো মতে দেখি আমি দাঁড়িয়ে আছি কয়েকজন জাদুকরের মাঝখানে। আমার পাশে দাঁড়িয়ে আছে তুবা। জাদুকরের রাগান্বিত চোখ দেখে আমার দিকে তাকিয়ে আছে। তখন তুবা বলে উঠল, যুদ্ধের সময় চলে এসেছে, তোমরা তৈরি হয়ে নাও। তখন সেই জাদুকর উঠে দাঁড়ালো এবং আমি আমার তরবারিটা নিয়ে প্রস্তুত হয়ে গেলাম। সেই জাদুকর তাদের হাতে থাকা ধুলি উঠিয়ে আমার দিকে ছুড়ে মারলো, আর সাথে সাথে আমার শরীর কাঁটার মতো ছুটতে লাগলো, যেন কেউ আমার শরীরে কাঁটা ঢোকাচ্ছে। সেই জাদুকর আবার হাতে থেকে পানি নিয়ে আমার দিকে ছিটিয়ে মারলো। আমার শরীরে কারেন্টের ঝটকা উঠতে লাগলো। ওদিকে তুবার যন্ত্রণা সেখানে বসে পড়লো এবং জাদুকররা আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে। তখনই কোনো রকম শক্তি নিয়ে উঠে তরবারি দিয়ে একটা জাদুকরের শক্তি দিয়ে মাথাটা আলাদা করে দিলাম। সাথে সাথে সেই জাদুকরটা অদৃশ্য হয়ে গেল। এবার তুবা উঠে দাঁড়ালো তার শরীর দিয়ে এবং জাদুকররা আমাদের দিকে কিছুটা ছুড়ে মারার আগে এক এক করে সবাইকে শেষ করে দিলাম। তখন পাশে তোমার বাবার মার ছবি দেখতে পেলাম, যার মাধ্যমে কালো জাদু করা হয়েছিল। সাথে সাথে তুবা সেই ছবি দুটোকে ভেঙে নষ্ট করে ফেললো। তখনই বিকট ঘর্ষণ করে উঠলো এবং সে পরিস্থিতি হলো এবং পিশাচ আদা রক্তমা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে হাতে তরবারি নিয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। তখনই আমি হাতে তরবারিটা নিয়ে মাটির দিকে রীতিমতো আঘাত করতে লাগলাম, আর তার সাথে সাথেই পিশাচ ছিটকে গেল। তখনই পকেট থেকে সেই তাবিজটা বের করে হাতে বেঁধে নিলাম এবং ছুটে গেলাম আদা রক্তমার দিকে আক্রমণ করতে। চারিপাশে আদা রক্তমার সৈন্যদল, তবে আমাদের অস্ত্রের কাছে তা কিছুই যেন না, সেখানে দাঁড়িয়ে যুদ্ধ দেখছে। এক পাশ থেকে তুবার আঘাত, আরেক পাশ থেকে আমার আঘাতে আদার রক্তমা কাবু হয়ে গেল। আমার অস্ত্র দিয়ে আদার রক্তমা কাবু করা গেলেও তাকে মেরে ফেলা সম্ভব হবে না। তখনই তুবা আর তরবারিটা এক রূপে আদার রক্তমার শরীরের দিকে মাথা আলাদা করে ফেললো এবং সাথে সাথে সেই পিশাচ সৈন্যদলগুলো নিমিষেই যেন উধাও হয়ে গেল। তখনই শরীরে একটা ধাক্কা লাগলো। চোখ খুলে দেখি আমি আমার খাটিয়ার উপরে শুয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিচ্ছে। আসলে আমার শরীরে সেখানে কিছুই হয়নি, আমার আত্মা উপস্থিত ছিল সেখানে। শরীরটা বেশ দুর্বল লাগছে। কোনো রকম ভর দিয়ে উঠে বসলাম। তখনই রানী সায়রা এক গ্লাসে পানি নিয়ে সে আমাকে খেতে পড়লো। গ্লাসের পানিটা খেতে আমি নিজের মধ্যেই শক্তি ফিরে পেলাম। নিজেকে মোটেই যেন দুর্বল মনে হচ্ছিল না। তখন রানী বলল, এটা তো পুকুরের পানি,
তুমি সেই জঙ্গলের মধ্যে পান করেছিলে, ওটা হচ্ছে আমাদের বিশেষ পুকুর। তোমার বাবা মাও তার রাজ্যে ফিরে পেল। তখন রাজা আমাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার সেনাপতিকে আমার গ্রামে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, তুমি চাইলে আমাদের জিনদের সাথে তোমাদের সেই জমিতে চাষ করিয়ে দেব। আমি তখন বললাম, আরে না না, তার কোনো প্রয়োজন হবে না, এতে আরও লোকজনের চোখে পড়ে যাবে, তাই আরও সমস্যা হতে পারে। তখনই সেখানে তুমাও উপস্থিত হয়ে গেল, আমার পাশে এসে বসে এবং আমার কাঁধে হাত রেখে কেঁদে দিয়ে বলল, তোমার এই উপকার সারা জীবনও ভুলব না। জিন রাজ্যের নিয়ম অনুযায়ী তুমি সব সময় আমাকে দেখতে পাবে না, প্রতি বছর একবার হলেও তোমার সাথে দেখা করব আমি। তুমি ভালো থেকো। মনের ইচ্ছা না থাকলেও প্রিয় বন্ধুটাকে অশ্রু চোখে বিদায় জানিয়ে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগলে বা গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার প্রেতে। আমি আব্দুল্লাহ, প্রেত দীর্ঘজীবী হোক। ওয়াও, হোয়াট অ্যামেজিং স্টোরি! ওয়াও, আমি জাস্ট অস্থির হয়ে গেছি, এত সুন্দর হতে পারে একটা স্টোরি। দ্যাট ইজ রিমার্কেবল স্টোরি। ও ম্যান, আব্দুল্লাহ ভাই আর মোর্শেদ ভাইয়ের কালেকশন মানেই দারুণ কিছু। আমি আপনাদের বারবার বলেছি, এরা দুইজন হচ্ছে সোনার খনি বলা যেতে পারে। যা যা গল্প দেয় বাইরে ভাই, মাথা নষ্ট করে দেয়। জোস একটা স্টোরি ছিল, জোস। এক কথা যেন আমি চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার আসলে ভাষা নাই, বাট আমি আসলে খুবই আবেগলুব্ধ। এত সুন্দর সুন্দর স্টোরি আমার কাছে কিন্তু লট অফ স্টোরি এখন চলে এসেছে অলরেডি। অনেক স্টোরি আমাদেরকে আব্দুল্লাহ ভাই পাঠিয়েছেন, মোর্শেদ ভাই পাঠিয়েছেন, আরও অনেকে পাঠিয়েছেন। ধীরে ধীরে অনেক এঙ্গেজমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিন আমি চেষ্টা করবো আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, বিশ্বাস করুন। এবং আশা করছি আপনাদের অসম্ভব রকমের ভালো একটা অনুভূতি আমি ইনশাআল্লাহ খুব সুন দিতে পারবো। বিকজ অনেক দিন পর, অনেক দিনের চেষ্টায় আসলে যেটাকে বলে, আমরা একটা কমরেড পেয়েছি। কমরেড বলতে আমি একজন ভালো এডিটর পেয়েছি যে আমার প্রেতের যে এডিটিংটা সে করতে পারবে। মানে এডিটিং বলতে হচ্ছে আমি যেটা বুঝি যে আমাদের রেকর্ডের পরে কিছু টুকটাক ফামলিং হয় রেকর্ডের সময়, সেগুলো এডিট করার একজন মানুষ পেয়েছি। এবং আশা করছি এরপর থেকে প্রেত নেওয়ার কোনো সমস্যা হবে না। প্রতিদিনই আপনার প্রেত শুনতে পারবেন, সপ্তাহে 7 দিন ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখনকার মতো বিদায় নিব। আজকের মতো বিদায় না, আমি ভুলে যাচ্ছি। আজকে কিন্তু কমেন্ট পড়ার কথা, রাইট? সো আমি কিন্তু আজকে কমেন্ট পড়বো এবং কমেন্টগুলো হচ্ছে 80তম এপিসোডের যত কমেন্ট এসেছে আমি একটা করে সেগুলো পড়বো। আশা করছি এরপরে আমরা আজকে বিদায় নেব। বিকজ অনেক দিন পর একটা দারুণ ঘটনা বা দারুণ গল্প কিন্তু আজকে পড়লাম। এত ভালো লাগলো, বিশ্বাস করুন, মন জুড়িয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে আমার থেকেও বেশি ভালো লেগেছে। দারুণ রকম এনজয় করেছেন আপনারা। এবং আপনারা যদি এনজয় করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা কিন্তু অনেক কমেন্ট করেছেন, আমি দেখেছি, দারুণ দারুণ সব কমেন্ট এসেছে। এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই অনেক বেশি ভালোবাসেন এবং প্রেতকে ভালোবাসলে আরও বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে হবে। এবং দারুণ দারুণ সব ঘটনা কিন্তু উপভোগ করতেই পারেন তাহলে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি কমেন্টে চলে যাবো। আশা করছি কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট জমা হয়ে পড়েছে এবং আমি সেগুলো পড়েই আজকের মতো বিদায় নেবো। চলে যাই কমেন্ট সেকশনে।